রাস্তায় কুয়াশার একটি পাতলা চাদর ধোঁয়ার মতো সেই বড় কপাটির পুরানো লোহার জিনিসপত্রের গুদাম মাঠের ওপর ছেয়েছিল এবং বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। মাঝরাতের সময় মাঠের ধারের আবর্জনার স্তূপের পাশে একটি ছোট ছায়া বৃষ্টিতে ঝুঁকেছিল। তার হাত ছেঁড়া প্লাস্টিকের ব্যাগগুলো উল্টেপাল্টে দেখছিল এবং তার চোখগুলো এটা খোঁজার চেষ্টা করছিল যে তাদের মধ্যে কোনো খাওয়ার যোগ্য বা বিক্রি করার মতো জিনিস বেঁচে আছে কিনা। সেই বাচ্চার নাম ছিল রাজু, যার বয়স তখন বড়জোর 10 বছর ছিল। কিন্তু যেভাবে সে ঝুঁকে আবর্জনা কুড়োচ্ছিল এবং যেভাবে একটি শুকনো ও ছাতা ধরা রুটির টুকরো পেয়ে সে দীর্ঘশ্বাস ফেলল, তা কোনো বাচ্চার মতো ছিল না, বরং এমন এক বয়স্ক মানুষের মতো ছিল যে জীবনে অনেক কিছু সহ্য করে ফেলেছে। সেই পুরো এলাকায় লোকে তাকে একটি ছোট নামে ডাকত, যা শুনে দয়া এবং দুঃখ দুইই হতো: আবর্জনা কুড়ানি ছেলে। বৃষ্টি ক্রমশ বাড়ছিল এবং বাতাসের ঝাপটা রাজুর সেই ছোট ত্রিপলটিকে নাড়িয়ে দিচ্ছিল, যা সে লোহার কপাটের পাশে খাটিয়ে রেখেছিল। সে নিজের জামাকাপড় ঠিক করে নিল এবং রুটির সেই বেঁচে থাকা টুকরোটিকে নিজের পকেটে রেখে দিল, এই ভেবে যে বৃষ্টি কমলে সে নিজের ঝুপড়িতে গিয়ে ওটা খাবে। কিন্তু যেমনই সে একটি আস্ত টিনের কৌটো তোলার জন্য নিচে ঝুঁকল, অমনি এক অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হল। এটি কোনো বুনো বিড়ালের আওয়াজ ছিল না, না তো টিন পড়ে যাওয়ার শব্দ ছিল, বরং এটি ছিল ভিজে মাটির ওপর ভারী পায়ের শব্দ। পদক্ষেপগুলো এতটাই দ্রুত এবং ঘাবড়ানো ছিল যে মনে হচ্ছিল দৌড়ানো মানুষটি এখনই হয়তো পড়ে যাবে। রাজু পিছন ফিরে দেখার আগেই একটি ছায়া কাটা ঘুড়ির মতো কপাটের স্তূপের উপর এসে পড়ল। সেই মাঝবয়সী লোকটি পিছলে গেল এবং রাজুর থেকে মাত্র 2 পা দূরে ধাপাস করে পড়ে গেল। বৃষ্টির জল তার মুখে কাদার সাথে মিশে গিয়েছিল, যার ফলে রাজু তার মুখ পরিষ্কার দেখতে পাচ্ছিল না। কিন্তু সে দেখতে পাচ্ছিল যে লোকটি ভীষণভাবে হাঁপাচ্ছিল, যেন তার দম বন্ধ হয়ে আসবে। রাজু চমকে গিয়ে একটু পিছিয়ে গেল। তার অভ্যাস ছিল যে প্রায় মাতাল লোকেরা কবাটখানায় রাত কাটাতে চলে আসত, কিন্তু এই লোকটির অবস্থা ছিল আলাদা। তার সাদা শার্ট বৃষ্টি আর কাদায় নোংরা হয়ে গিয়েছিল, টাই একপাশে ঝুলছিল এবং তার হাতগুলো এমনভাবে কাঁপছিল যেন সে মাটি আঁকড়ে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। রাজু সবচেয়ে বেশি ভয় লোকটির অবস্থা দেখে পায়নি, বরং তার চোখ দেখে পেয়েছিল, যা মাথা তুলতেই চারিদিকে আতঙ্কে ঘুরছিল। এটি কোনো বৃষ্টি থেকে বাঁচার মানুষের নজর ছিল না, বরং সেই মানুষের নজর ছিল যে মৃত্যুর হাত থেকে পালাচ্ছে। রাজু কিছু জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে তখনই গলি থেকে, যা কবাটখানার দিকে আসছিল, একটি চিৎকার শোনা গেল। সে এখানেই কোথাও লুকিয়ে আছে, খোঁজো তাকে, যেভাবেই হোক তাকে বাইরে বের করো। সেই গলার স্বর ছিল কর্কশ এবং নিষ্ঠুরতায় ভরা। রাজুর মতো বাচ্চারা যারা আবর্জনার স্তূপে বড় হয়, তারা এই ধরনের গলা অনেক শুনেছে, কিন্তু এই আওয়াজ তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে গলির দিকে তাকাল এবং স্ট্রিট লাইটের হলুদ আলোতে 2টি ছায়া পরিষ্কার দেখা গেল। একজনের মাথায় টুপি ছিল, যা তার চোখের নিচ পর্যন্ত টানা ছিল, এবং তার হাত কোটের পকেটে এমনভাবে ছিল যেন সে কোনো অস্ত্র লুকিয়ে রেখেছে। অন্য লোকটি লম্বা ছিল এবং তার হাতে একটি মোটা লাঠি ছিল। তার পদক্ষেপ এতটা ভারী ছিল যে মনে হচ্ছিল সে রাস্তায় আসা সব কিছুকে পিষে ফেলবে। সাধারণত এমন পরিস্থিতিতে যে কোনো বুদ্ধিমান মানুষ পালিয়ে যেত, এবং রাজুর মতো বাচ্চা তো লুকিয়ে থাকাই ভালো মনে করত। কিন্তু কেন জানি না, সেই মুহূর্তে রাজুর মনে ভয় নয়, বরং সেই পড়ে থাকা লোকটির জন্য এক অদ্ভুত দুশ্চিন্তা জেগে উঠল। রাজু চারিদিকে তাকাল। কবাটখানায় ভাঙাচোরা সামান, পুরনো লোহার ড্রাম আর কিছু খারাপ হয়ে যাওয়া টেম্পো গাড়ির কাঠামো ছাড়া আর কিছু ছিল না। আর কোণে ছিল তার সেই ছোট ভাঙাচোরা ঝুপড়ি, এখানে সে রোজ রাতে শুত। ভাবার বেশি সময় ছিল না। রাজু ঝাঁপিয়ে পড়ে সেই লোকটির হাত ধরল। তার গলা কান্নার মতো কাঁপছিল, কিন্তু তবুও সে নিচু স্বরে বলল, যাতে ওই গুন্ডারা শুনতে না পায়, কাকা, উঠে দাঁড়ান, লুকিয়ে পড়ুন, ওরা আসছে। সেই লোকটি ছেঁচড়াতে ছেঁচড়াতে তার পিছনে চলল, যেন সেই ছোট্ট বাচ্চার গলার স্বরই তার একমাত্র ভরসা। তার পা কাদায় পিছলে যাচ্ছিল, কিন্তু নিজের অবশিষ্ট শক্তি দিয়ে সে উঠে দাঁড়াল এবং রাজুর সাথে চলতে শুরু করল। রাজু তাকে একটি পুরনো টেম্পো গাড়ির কাঠামোর কাছে নিয়ে গেল, যেটিকে সবাই অকেজো ভেবে কবাটে ফেলে দিয়েছিল। টেম্পোটির পেছনের অংশ পচে গিয়েছিল এবং দরজার কবজাগুলো ভাঙা ছিল, কিন্তু এই ভাঙাচোরা জায়গাই কাউকে লুকানোর জন্য চমৎকার ছিল। রাজু তাকে ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল এবং তার ওপর কিছু পুরনো বস্তা ফেলে দিল, যেগুলি সে নিজের শীতকালে গায়ে দিত।
সামনে থেকে ওই দুই গুন্ডার পায়ের শব্দ আরও স্পষ্ট হতে লাগল। বৃষ্টি এতটাও জোরে ছিল না যে তাদের পায়ের শব্দ চাপা দিতে পারে। রাজুর বুক দুরুদুরু করছিল। লাঠিধারী লোকটি চিৎকার করে জিজ্ঞেস করল, এই ছেলে, কাউকে দৌড়ে যেতে দেখেছিস? রাজু সঙ্গে সঙ্গে ঘুরে গেল এবং এমন নাটক করতে লাগল যেন সে আবর্জনা কুড়ুকে। সে নিজের মাথা নিচু রাখল এবং খুব ধীর অথচ পরিষ্কার গলায় বলল, না, আমি তো অনেকক্ষণ ধরে এখানেই আছি, কেউ আসেনি। টুপি পরা লোকটি নিচু হয়ে রাজুকে কয়েক সেকেন্ড ধরে খুঁটিয়ে দেখল। তার চোখ এতটাই তীক্ষ্ণ ছিল যেন সে সেই বাচ্চার কাদামাখা চামড়ার ওপারে উঁকি দিয়ে দেখতে চায় যে সে মিথ্যে বলছে কিনা। সেই মুহূর্তে রাজুর শ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সে জানত যে একটি ছোট ভুল শুধু ওই লোকটির নয়, বরং তার নিজের জীবনও কেড়ে নিতে পারে। কিন্তু হয়তো প্রচণ্ড বৃষ্টির কারণে বা বাচ্চার নিষ্পাপ চোখের কারণে ওই গুন্ডারা বেশি গুরুত্ব দিল না। তারা শুধু গর্জন করতে করতে চারিদিকে একবার চোখ বুলিয়ে বিড়বিড় করতে করতে ঘুরে গেল। সে বেশি দূরে যায়নি, অন্যদিকে চলো। তাদের পায়ের শব্দ ধীরে ধীরে বৃষ্টির শব্দের সাথে মিশে গেল। রাজু আরও কিছুক্ষণ অপেক্ষা করল, এত লম্বা অপেক্ষা যে শীতে তার পা কাঁপতে শুরু করল, এবং তারপর সে ধীরে ধীরে টেম্পুর দরজা খুলল। সেই লোকটি ভেতরে গুটিসুটি মেরে পড়েছিল। তার শ্বাস এতটাই দুর্বল ছিল যেন কোনো সুতো, যা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। রাজু ফিসফিস করে বলল, কাকা, ওরা চলে গিয়েছে, ভয় পাবেন না। সেই দুর্গন্ধযুক্ত এবং ঠান্ডা কবাটখানায় এক আবর্জনা কুড়ানি বাচ্চা এমন এক মানুষের প্রাণ বাঁচিয়েছিল যার নাম পর্যন্ত সে জানত না। এমনকি সে জানত না যে সে কে। সে শুধু সেই লোকটির চোখে ওই আতঙ্ক দেখেছিল যা সে কখনো নিজের মায়ের চোখে দেখেছিল। রাজু টেম্পোর ধারে বসে পড়ল। তার হাত ঠান্ডা আর ভয়ে কাঁপছিল। বৃষ্টির ফোঁটা তার পিঠে পড়ছিল, কিন্তু সে ঠান্ডার কথা ভাবছিল না, বরং তার চিন্তা হচ্ছিল সেই লোকটিকে নিয়ে যে অন্ধকারে অচৈতন্য হয়ে পড়েছিল। মাঝে মধ্যে সেই লোকটি একটু নড়াচড়া করছিল, কিন্তু প্রতিটি নড়াচড়ার সাথে তার মুখ থেকে একটি চাপা গোঙানি বেরোচ্ছিল। রাজু বড়দের দুনিয়া সম্পর্কে বেশি কিছু জানত না, কিন্তু এটুকু বুঝত যে যদি এই লোকটিকে তাড়াতাড়ি সাহায্য না করা হয় তবে হয়তো সে আজকের রাত বাঁচবে না। সে টেম্পোর দরজা আবার ভিড়িয়ে দিল, যাতে বৃষ্টি ভেতরে না আসে, এবং নিজেও ভেতরে ঢোকে গেল। লোহার মোর্চে, পুরনো বস্তা এবং রক্তের গন্ধ সেখানে মিশেছিল। রাজুর এই দুর্গন্ধযুক্ত জায়গাগুলোতে থাকার অভ্যাস ছিল, কিন্তু আজ তার ওখানে শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ লোকটির শরীর থেকে থেকে কাঁপছিল। সেই লোকটি মাথা তোলার চেষ্টা করল এবং ভারী গলায় জিজ্ঞেস করল, খোকা, তোমার নাম কি? রাজু তাড়াতাড়ি উত্তর দিল, এই ভয়ে যে কথা বললে তার কষ্ট হবে। আমার নাম রাজু কাকা, আপনি কথা বলবেন না, শুয়ে থাকুন। সেই লোকটি চোখ বন্ধ করে নিল, কিন্তু তার ঠোঁট তখনও নড়ছিল। কেউ কেউ আমাকে মারতে চায়। এ কথা বলতে বলতেই তার কণ্ঠস্বর হাওয়ায় কোথাও হারিয়ে গেল এবং সে আবার নিস্তেজ হয়ে পড়ল। রাজু দেখল যে লোকটির হাত টেম্পোর কাঠের মেঝে শক্ত করে ধরে রেখেছে। নখগুলো কাদা আর রক্তে মাখা ছিল। রাজু কখনো কাউকে মৃত্যুর ভয়ে এভাবে পালাতে দেখেনি। সে শুধু বাজারে মজুরদের মারপিটের গল্প শুনতে শুনেছিল, কিন্তু এই দৃশ্য একদম আলাদা ছিল। তার মনে হল এই ব্যাপারটি খুব গুরুতর। বাইরে বৃষ্টি কমছিল, কিন্তু বাতাস তেজ ছিল। রাজু টেম্পো থেকে বেরিয়ে নিজের ঝুপড়ির দিকে দৌড়াল, যা ছিল শুধু কিছু কাঠ আর ছেঁড়া প্লাস্টিক দিয়ে তৈরি। সে নিজের পুরনো ঝুড়িতে খুঁজে সকালের জন্য বাঁচিয়ে রাখা কিছুটা শুকনো পাউরুটি, একটি পরিষ্কার কাপড় এবং বৃষ্টির জলভরা একটি বোতল বের করল। হয়তো এই মুহূর্তে সেই লোকটির ওই জিনিসগুলোর তার চেয়ে বেশি প্রয়োজন ছিল। সামানগুলো ভেজার হাত থেকে বাঁচিয়ে রাজু আবার টেম্পোর কাছে পৌঁছাল। সেই লোকটি এখনও ওভাবেই শুয়েছিল। রাজু খুব আদরের সাথে, যেমন কোনো বাচ্চাকে বোঝানো হয়, বলল, কাকা, এক দু জল খেয়ে নিন, ভালো লাগবে। লোকটি চোখ খুলল এবং মাথা তোলার চেষ্টা করল। রাজু বোতলটি তার ঠোঁটে ঠেকিয়ে দিল। জলের কয়েক ঢোক গলার নিচে নামতেই তার মুখের ফ্যাকাশে ভাব কিছুটা কমল। কিছুক্ষণ পর সে দীর্ঘশ্বাস নিল এবং খুব ধীর গলায় জিজ্ঞেস করল, তুমি আমাকে সাহায্য করলে কেন? রাজু মাথা নিচু করে নিল। সে নিজেও জানত না। ছোটবেলা থেকে তাকে এটাই শেখানো হয়েছিল যে বিপদ থেকে দূরে থাকো, বিপজ্জনক লোকেদের থেকে দূরে থাকো। কিন্তু আজ রাতে যখন সে সেই লোকটিকে পড়ে যেতে দেখল, তখন তার মনে এক অদ্ভুত মায়া হল। সে ইতস্তত করে বলল,
আপনি খুব ভয় পেয়েছিলেন, আর আমি ভাবলাম যে এতটা ভয় পায় সে খারাপ মানুষ হতে পারে না। সেই লোকটি রাজুকে অনেকক্ষণ ধরে দেখল। তার চোখে এখন আর সেই আতঙ্ক ছিল না, বরং এক অদ্ভুত চমক ছিল, যেন কোনো হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে পেয়েছে। সে বলল, আমার নাম বিক্রম, অনেক ধন্যবাদ খোকা। রাজু হাসল, এমন এক নিষ্পাপ হাসি যা এখনও দুনিয়ার হোঁচটে নিভে যায়নি। সে কাপড় দিয়ে বিক্রমের কপাল থেকে রক্ত মুছে দিল। কাকা, আপনি বিশ্রাম করুন, সকাল হতেই আমি কাউকে সাহায্যের জন্য ডেকে আনব। কিন্তু যেমনই সে এটি বলল, দূর থেকে আরেকটি আওয়াজ এলো। এইবার পায়ের নয়, বরং একটি মোটরসাইকেল স্টার্ট হওয়ার এবং বন্ধ হওয়ার আওয়াজ ছিল। রাজু সতর্ক হয়ে গেল এবং টিনের ফাঁক দিয়ে বাইরে তাকাল। আবছা আলোতে এসে আবার দুজন লোককে দেখতে পেল। তারা নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। আওয়াজ ধীর ছিল, কিন্তু রাগে ভরা ছিল। ওকে পালাতে দিও না, একজন বলল। সামির ভাই বলেছে যে আজ রাতেই কাজ শেষ হওয়া যায়। সমীর ভাই, এই নাম রাজু প্রথমবার শুনল, কিন্তু ওই গুন্ডাদের গলার স্বর বলছিল যে এ কোনো খুব বিপজ্জনক লোক। রাজু ঘুরে বিক্রমের দিকে তাকাল, যে আবার অচেতন অবস্থায় চলে যাচ্ছিল। সে দ্রুত ভাবল, যদি ওই গুন্ডারা জানতে পারে যে বিক্রম এখানে আছে, তবে বিক্রমের সাথে সাথে সেও মারা যাবে। আর কোনো উপায় ছিল না। রাজু নিজের ঝুপড়ির দিকে দৌড়াল এবং গলির রাস্তা বন্ধ করার জন্য যা কিছু পেল, ভাঙা তক্তা, বড় ব্যাগ, লোহার রড, সব জড়ো করতে লাগল। সে রাস্তা পুরোপুরি বন্ধ করতে পারত না, কিন্তু ওরা ফিরে এলে অন্তত কিছুক্ষণ তো আটকানো যেত। এই কাজ করে সে আবার টেম্পোতে ফিরে এলো এবং দরজায় সেটে বসল। সে অন্ধকার রাতের দিকে তাকিয়েছিল এবং মন থেকে প্রার্থনা করছিল যেন তাড়াতাড়ি সকাল হয়ে যায়। তার পাশে বিক্রমের শ্বাস এখন কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু তিনি ঘুমের ঘোরে বিড়বিড় করছিলেন, সমীর, আমার ভাই, কেন? রাজু পুরো ব্যাপারটা বুঝতে পারল না, কিন্তু সে সেই কণ্ঠস্বরে লুকানো গভীর যন্ত্রণা অনুভব করল, সেই কষ্ট যা আপনজনের ধোকায় পাওয়া যায়। বাইরে বাতাস টিনের টুকরোয় ধাক্কা লেগে বাঁশি বাজাচ্ছিল, এবং সেই কবাটখানার একটি ভাঙা টেম্পোর ভেতরে এক অনাথ বাচ্চা এক অচেনা মানুষের পাহারাদারি করছিল, শুধু নিজের মানবিকতার খাতিরে। সেই রাত রাজুর জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। যখন ভোরের হালকা আলো ফুটল, বৃষ্টি থেমে গিয়েছিল এবং শুধু ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। রাজু টেম্পোর পাশে বসেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। সে সারা রাত জেগেছিল এটা দেখার জন্য যে বিক্রম শ্বাস নিচ্ছে কিনা। তার পুরো শরীর ভিজে ঠান্ডা হয়ে গিয়েছিল এবং পেটে খিদের চোটে ডাক দিচ্ছিল, কিন্তু তার মাথায় শুধু একটিই কথা ছিল, এই লোকটিকে আর একটি দিন বাঁচিয়ে রাখতে হবে। বিক্রমের মুখ এখন আগের চেয়ে একটু ভালো লাগছিল। যখন বাতাসের একটি তেজ ঝাপটা এলো, তখন বিক্রম চোখ খুলল। রাজু খুশি হয়ে বলল, কাকা, এখন ঠিক লাগছে, আমি সারা রাত পাহারা দিয়েছি। বিক্রম চারিদিকে তাকালেন। তার নজর ওপরে ঝোলানো ছেঁড়া বস্তা এবং তারপর সেই বাচ্চার হাসি মুখের উপর স্থির হল। তার চোখে বিস্ময় ছিল, যেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি আবর্জনার স্তূপে এক পুরনো টেম্পোর ভেতরে বেঁচে আছেন। কাল রাতে তুমি কি সত্যি আমার প্রাণ বাঁচিয়েছ? তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন। রাজু মাথা নাড়ল এবং অজান্তেই নিজের কবজি খসতে লাগল, যা রাতে দরজা ধরে রাখার কারণে ব্যথা করছিল। হ্যাঁ, আপনি খুব ভয় পেয়েছিলেন, আর আমি যদি সাহায্য না করতাম তবে আপনি হয়তো মারা যেতেন। রাজুর এই কথা এতটাই সরলভাবে বেরোল যে বিক্রম বুঝতে পারলেন না হাসবেন না কাঁদবেন। তিনি ওঠার চেষ্টা করলেন, কিন্তু পাঁজরে ব্যথার কারণে গোঙানি দিয়ে পড়ে গেলেন। রাজু সঙ্গে সঙ্গে তাকে ধরা দিল। কাকা, শুয়ে থাকুন, আমি জল আনছি। জল খাবার পর বিক্রম জিজ্ঞেস করলেন, খোকা, তুমি কি এখানে একাই থাকো? রাজু কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, মা অনেক আগেই মারা গিয়েছেন, আর বাবা, তিনি কোথায় গিয়েছেন আমি জানি না। বিক্রম চোখ বন্ধ করে নিলেন। তিনিও একাকিত্বের অনুভূতি বুঝতেন, কিন্তু রাজুর কণ্ঠস্বরে যে শূন্যটা ছিল তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সেই বাচ্চাটি এমনভাবে কথা বলছিল যেন একাকিত্ব তার জীবনের অংশ হয়ে গিয়েছে এবং তার এখন আর কোনো অভিযোগ নেই। কিছুক্ষণ পর বিক্রম রাতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করলেন। তার মুখ উদ্বেগে ভরে গেল। সমীর, সে লোকেদের আমাকে মারার জন্য পাঠিয়েছে। রাজু শুনল এবং তার সমীর নামটি মনে পড়ল। সমীর কে কাকা? রাজু পাশে এগিয়ে এসে জিজ্ঞেস করল। বিক্রম গলায় আটকে থাকা কান্না গিলে ফেললেন।
তার মুখে আপনজনের ধোকার কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। সমীর আমার ছোট ভাই, আমি ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি, কোম্পানিতে ওকে জায়গা দিয়েছি, আর এখন সে সব কিছু কেড়ে নিতে চায়, আমার প্রাণও। ভাই শব্দটি শুনে রাজু স্তব্ধ হয়ে গেল। সে ভাই বোনের ঝগড়ার কথা শুনেছিল, কিন্তু এটা ভাবেনি যে কেউ নিজের আপন ভাইকে মারার জন্য গুন্ডা পাঠাতে পারে। তার সবচেয়ে বেশি দুঃখ হল বিক্রমের মুখ দেখে, এক বড় মানুষ যার চোখে এখন সেই ভয় আর অসহায়ত্ব ছিল যা অনাথ বাচ্চাদের মধ্যে থাকে। রাজু তার ছোট্ট হাতটি বিক্রমের হাতের ওপর রাখল এবং আলতো করে টিপল, যেন বলছে, আমি আছি তো, আপনি একা নন। বিক্রম সেই বাচ্চার নোংরা আর খসখসে হাতের দিকে তাকালেন এবং তার মনে হল যেন তিনি আর একবার বেঁচে গিয়েছেন, শুধু গুন্ডাদের হাত থেকে নয়, বরং সেই নিরাশা থেকেও যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তখনই বাতাসের এক তেজ ঝাপটা এলো এবং টিনের শেডগুলো খটখট করতে লাগল। রাজু চমকে উঠল এবং বাইরে তাকালো। সে আবার বিপদ অনুভব করল। কাকা, আমার মনে হয় ওই লোকেরা খুঁজতে খুঁজতে ফিরে আসবে, এখানে থাকা নিরাপদ নয়। বিক্রম এই কথাটি ভালোভাবেই জানতেন। তিনি ওঠার চেষ্টা করলেন। রাজু নিজের কাঁধ তাকে দিল। আপনি আমার ঝুপড়িতে চলুন, ওই জায়গা এই টেম্পোর চেয়ে বেশি নিরাপদ। রাজু সিদ্ধান্ত নিয়ে বলল। সে বিক্রমের হাত নিজের ঘাড়ে রেখে তাকে সাহায্য করে কাদামাখা রাস্তা দিয়ে নিয়ে চলল। বিক্রমের চোখে জল এসে গেল। একটি বাচ্চা যার কাছে নিজের কিছুই নেই, সে নিজের পুরো শক্তি লাগিয়ে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল। যখন তারা সেই কাজ চালানো ঝুপড়িতে পৌঁছাল, তখন বিক্রম দেখলেন সেটি কতটা গরিব আর ভাঙাচোরা ছিল, কিন্তু রাজুর জন্য সেটিই ঘর ছিল। কাকা, ভেতরে যান, আমি পর্দা টেনে দিচ্ছি, রাজু বলল। বিক্রম ভেতরে শুয়ে পড়লেন। সেই শক্ত মাটিতে রাজু একটি পরিষ্কার বস্তা বিছিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে কবাটখানার ওই ঝুপড়িতে দুজন মানুষের ভাগ্য এক অদ্ভুতভাবে জুড়ে গিয়েছিল। একজন যে আপনজনের ধোঁকা থেকে পালাচ্ছিল এবং অন্যজন যে একাকিত্বের সাথে লড়ছিল। রাজু নিজের ঝুপড়ির দরজায় হাঁটু গেড়ে বসেছিল। তার চোখ কোনো বুনো বিড়ালের মতো অনবরত বাইরের দিকে ঘুরছিল। সে খুব ভালোভাবেই জানত যে যদি কাল রাতের গুন্ডারা ফিরে আসে বা যদি তারা বিক্রমের পায়ের ছাপ পেয়ে যায়, তবে এই কবাটখানা তাদের জন্য নিরাপদ থাকবে না। এই কাজ চালানো ঝুপড়ি কাউকে বাঁচাতে পারবে না, বিশেষ করে বিক্রমের মতো মানুষকে, যে আগেই আহত এবং যাকে শিকার করা হচ্ছে। ভেতরে বিক্রম ওঠার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। প্রতিটি নড়াচড়ায় তার বুক আর পাঁজরে এতটা তেজ ব্যথা হচ্ছিল যেন কেউ দড়ি দিয়ে কষছে। তিনি ছেঁড়া প্লাস্টিক শিটের মাঝখান দিয়ে রাজুকে দেখলেন এবং বুঝতে পারলেন না যে তাকে ধন্যবাদ দেবেন না ক্ষমা চাইবেন। এটা পরিষ্কার ছিল যে তার এখানে থাকার কারণে সেই বাচ্চার জীবন সংশয়ে ছিল, কিন্তু রাজু এমন আচরণ করছিল যেন এসব কিছুই খুব সাধারণ, যেন মুমূর্ষ মানুষের সাহায্য করা দুনিয়ার সবচেয়ে সাধারণ কাজ। কিছুক্ষণ পর রাজু ভেতরে এলো। তার হাতে সেই ছোট টিনের কৌটোটি ছিল যাতে সে বৃষ্টির জল জমা করত। সে বিক্রমের কপালে কাপড়ের টুকরো রাখল এবং বলল, কাকা, একটু সহ্য করুন, আমি কাদা পরিষ্কার করে দিচ্ছি, নইলে ঘায়ে বিষ ছড়িয়ে যাবে। বিক্রম হালকা হাসি দিলেন। সেই হাসি দুর্বল ছিল, কিন্তু সত্য ছিল। তিনি জিজ্ঞেস করলেন, খোকা, তুমি এসব কিভাবে জানো? রাজু কাঁধ ঝাঁকিয়ে অবহেলার সাথে বলল, অভ্যাস আছে, এখানে কারো হাত কাটে বা আঁচড় লাগে তো আমরা নিজেরাই চিকিৎসা করি, অন্য কেউ দেখতে আসে না। রাজুর এই কথাটি যে কেউ দেখতে আসে না, বিক্রমের বুকে হাতুড়ির মতো লাগল। 10 বছরের একটি বাচ্চা এই কথাটি এত সহজে বলছে, কোনো অভিযোগ বা দুঃখ ছাড়াই, যেন এটি কোনো অটল সত্য। বিক্রমের গলা বুঝে এলো। তিনি ঝুপড়ির ভেতরে দেখলেন। প্রয়োজনীয় সামান না বললেই চলে। খাওয়ার কিছু বিশেষ নেই, শোয়ার জন্য শুধু মাটিতে বিছানো একটি বস্তা। কিন্তু এই অভাবের ঠিক বিপরীতে রাজুর চোখগুলো ছিল উজ্জ্বল এবং মাথা না নোয়ানো। রাজু ধীরে ধীরে বিক্রমের মুখ থেকে কাদা পরিষ্কার করল। কিছু দাগ শুকিয়ে গিয়েছিল, যার ফলে জ্বালা করছিল, কিন্তু বিক্রম উফ শব্দটিও করলেন না। তিনি শুধু সেই বাচ্চাটিকে দেখতে থাকলেন। এমন এক বাচ্চা যার মাথার ওপর মা বাবার ছায়া নেই, পকেটে পয়সা নেই, থাকার ঘর নেই, আর না কোনো নিরাপত্তা। তবুও সে এতটা সাহসী ছিল যে এক পলাতককে আশ্রয় দিচ্ছে। তোমার কি ভয় লাগে না যে ওরা ফিরে আসবে, রাজু? বিক্রম জিজ্ঞেস করলেন। রাজু এক পলক থামল, ভাবল এবং তারপর উত্তর দিল, ভয় তো লাগে, কিন্তু আমার মনে হয় আমার চেয়ে বেশি ভয় আপনার লাগছে। বিক্রম একদম চুপ হয়ে গেলেন। ভয়,
একটি বাচ্চার মুখ থেকে এই শব্দ শুনে তার মনে হলো যেন কেউ তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল। হ্যাঁ, তিনি ভয় পেয়েছিলেন, মৃত্যুর ভয়, আপনজনের ধোঁকার ভয় এবং সেই একাকিত্বের ভয়, যখন তার সবচেয়ে ভরসাযোগ্য মানুষটি তার পিঠে ছুরি মেরেছে। কিন্তু এই ছোট্ট বাচ্চাটিকে দেখে তার মনে হলো যে তিনি একা নন। বাইরে কালো মেঘ ছেয়েছিল, যার ফলে সকালের আলো আবছা ছিল। রাজু জলের কৌটো একপাশে রাখল এবং বিক্রমের পাশে বসে পড়ল। কাকা, আমাকে বলুন, আপনার ভাই এমন কেন করল? ঘরের লোক এমন কিভাবে করতে পারে? বিক্রম অনেকক্ষণ ধরে চোখ বন্ধ রাখলেন, যেন প্রতিটি পুরনো স্মৃতি তার হৃদয়ে কাটা হয়ে বিচ্ছে। সমীর, সে আমার সবচেয়ে প্রিয় ভাই ছিল। আমাদের মা বাবা তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। আমি পড়াশোনার সাথে সাথে কাজ করে ওকে মানুষ করেছি। পরে যখন আমি কোম্পানি শুরু করলাম, তখন ওকে কাজে রাখলাম, যাতে ওরও একটা পরিচয় হয়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে বদলে গেল। বিক্রম উপরের ছাদের দিকে তাকালেন, যা বড়জোর 1 মিটার উঁচুতে ছিল। সে বুদ্ধিমান আর তেজ ছিল, কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী। সে সবকিছু খুব তাড়াতাড়ি চেয়েছিল। যখন আমি এক বড় পার্টনারের কাছে কোম্পানি বিক্রি করতে মানা করলাম, যার সাথে সে আলাদা করে আতাত করেছিল, তখন সে ক্ষেপে গেল। সে বলল যে আমি বুড়ো হয়ে গিয়েছি, সময়ের সাথে চলতে পারছি না। সে সব শক্তি নিজের হাতে চেয়েছিল। রাজু চোখ বড় বড় করে শুনছিল। তার কাছে আপন ভাইবোন তো দুনিয়ার সবচেয়ে কাছের লোক হতো। তার কোনো ভাইবোন ছিল না, কিন্তু তার মা বলেছিলেন যে ভাইবোন একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু বিক্রমের গল্প একদম উল্টো ছিল। কাকা, তো সে গুন্ডাদের দিয়ে আপনাকে পিটিয়েছে? রাজু জিজ্ঞেস করল। বিক্রম হ্যাঁসূচক মাথা নাড়লেন, কিন্তু তার মুখে যন্ত্রণা পরিষ্কার ছিল। কাল রাতে আমি জানতে পারলাম যে সে কোম্পানির টাকা তছরূপ করেছে। আমি ওর সাথে কথা বলতে গেলাম, কিন্তু সে অস্বীকার করল। তারপর আমি আড়ি পেতে শুনলাম যে সে ওই লোকেদের সাথে একটি দুর্ঘটনার নাটক করতে বলছিল, যাতে আমি ওর রাস্তা থেকে সরে যাই। রাজু উঠে দাঁড়াল। তার মনে হলো বড়দের দুনিয়া কতটা ভীতিপ্রদ। সে রাস্তায় গুন্ডাদের মারপিট তো বুঝতে পারত, কিন্তু এটা ভাবতে পারত না যে নিজের লোকরাই টাকার জন্য একে অপরের প্রাণ নিতে পারে। সে বিক্রমকে দেখল, যিনি শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তার চোখ লাল হয়ে গিয়েছিল। এক এমন দুঃখ যাকে রাজু নাম দিতে পারছিল না, সেই ঝুপড়িতে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর রাজু কোণ থেকে একটি পুরনো ময়লা রুমাল বের করল এবং বিক্রমকে দিল। কাকা, আপনি দুঃখ করবেন না, আমি আছি না আপনার সাথে? আর দেখুন, আপনি বেঁচে আছেন, এটাই অনেক বড় কথা। কাল রাতে তো আমার মনে হয়েছিল যে আপনি মরে গিয়েছেন। বিক্রম হালকা হাসলেন, কিন্তু হাসিতে ক্লান্তি ছিল। তোমার জন্য বেঁচে আছি রাজু। রাজু মাথা চুলকে লজ্জায় হাসল। না না, হয়তো আপনার সময় এখনও আসেনি। না, বিক্রম মাথা নাড়লেন। তার গলায় প্রথমবার কিছুটা তেজ এলো। শুধুমাত্র তোমার জন্য। যদি কাল রাতে তুমি না থাকতে, তবে জানি না আমি কোথায় থাকতাম। রাজু লজ্জায় মাথা নিচু করে বসে রইল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। তাকে কখনো কেউ ধন্যবাদ দেয়নি, কখনো কেউ তার উপর এতটা ভরসা করেনি। তার অভ্যাস ছিল যে লোকে তাকে আবর্জনা কুড়ানি বলে ডাকত, কিন্তু আজ এক ধনী মানুষ তাকে এতটা আশা ভরা চোখে দেখছিলেন। ঝুপড়িতে কিছুক্ষণ নীরবতা রইল। শুধু বৃষ্টির ফোঁটার টপ টপ আর দূরে বাতাসের শোঁশো শব্দ শোনা যাচ্ছিল। রাজু কিছু ভেবে বলল, কাকা, কিন্তু আমার মনে হয় যে ওরা এখনও হার মানেনি। ওরা নির্ঘাত আপনাকে এখনও খুঁজছে। এই কথাটি বিক্রমকে আবার বাস্তবের মুখোমুখি এনে দাঁড়াল। তিনি নিজের মুঠি শক্ত করলেন। হ্যাঁ, আমি জানি, কিন্তু কাল আমি কি করব তা এখনও ভাবিনি। তাহলে আমি আপনার জন্য ভাবছি, রাজু দ্বিধাহীনভাবে বলল। কাল আমি ওই গুন্ডাদের কথা শুনেছিলাম যে আপনাকে সরিয়ে দেওয়া ছাড়াও ওরা নালার পিছনের পুরনো গুদামে কিছু প্রস্তুতি নিচ্ছে। ওই জায়গা আগে চোরাচালানকারীদের আড্ডা ছিল। যদি আপনার ভাই সমীর বাইরের লোকেদের সাথে হাত মিলিয়ে থাকে, তবে নির্ঘাত সে ওখানে কোনো কাগজ বা প্রমাণ লুকিয়ে রেখেছে। বিক্রম চমকে গেলেন। তুমি এটা কিভাবে জানলে? রাজু কাঁধ ঝাঁকাল। আমি রোজ রাতে শুনি। এই কবাটখানা দিনে তো নিঝুম থাকে, কিন্তু রাতে এখানে সব ধরনের লোক আসে। মাঝে মধ্যে চুরির মাল বিক্রি করা লোক পুলিশের হাত থেকে বাঁচার জন্য এখানে লুকায়। আমি কাছেই শুয়ে থাকি, তাই সব শুনে ফেলি। বিক্রম চুপ রইলেন। বুঝতে পারছিলেন না এই বাচ্চার ভাগ্যের জন্য কাঁদবেন নাকি তার বুদ্ধির প্রশংসা করবেন। এক বাচ্চা যাকে দুনিয়া আবর্জনার মতো ফেলে দিয়েছে, সে এত তাড়াতাড়ি সবকিছু দেখা, শোনা আর বোঝা শিখে গিয়েছিল। রাজু ধীর অথচ দৃঢ় গলায় বলল, যদি আপনার সমীর কাকার বিরুদ্ধে প্রমাণ চাই, তবে আমাদের ওখানে যেতে হবে। বিক্রম বাইরের ভিজে মাটির দিকে তাকালেন। তিনি জানতেন রাজু ঠিক বলছিল।
যদি তিনি পালিয়ে বেড়ান তবে সবসময় শিকার হয়েই থাকবেন, যদি চুপ থাকেন তবে তার মা বাবার কোম্পানি ছিনিয়ে নেওয়া হবে, যদি রুখে না দাঁড়ান তবে সমীরের মনে হবে তার পাপ ন্যায্য। কিন্তু তিনি একটি বিষয় সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলেন। রাজু, আমি চাই না যে তুমি আরও বিপদে পড়ো। রাজু খিলখিল করে হেসে উঠল, যেন এই কথাটি খুব মজার। কাকা, আমি এখানে 10 বছর ধরে থাকছি। এই এলাকা ওই গুন্ডাদের চেয়েও বেশি বিপজ্জনক, আর আমার ফেসে যাওয়ার ভয় নেই। আমার শুধু ভয় এই যে কাল আমি আপনাকে বাঁচালাম আর আজ আপনি আবার ধরা পড়ে যান। বিক্রম মাথা তুলে সেই বাচ্চাটিকে দেখলেন। আবর্জনার স্তূপের মাঝে তিনি সেই জিনিসটি পেয়ে গিয়েছিলেন যা তিনি অনেক আগে হারিয়ে ফেলেছিলেন, এক এমন মানুষ যে সত্যি মন থেকে তার সাথে দাঁড়িয়েছিল। বাতাসে ত্রিপল পতপত করে উঠল। বিক্রম বুঝলেন যে যতই বিপদ হোক এখন আর থেমে থাকার সময় নেই। যদি কাল ঈশ্বর তাকে বাঁচার একটি সুযোগ দিয়েছিলেন, তবে আজ তাকে নিজের ন্যায়ের জন্য লড়তে হবে। তিনি রাজুর কাঁধে হাত রাখলেন। যদি তুমি আমাকে সাহায্য করো তবে আমি কথা দিচ্ছি যে কেউ তোমার চুলের ডগাও ছুঁতে পারবে না। রাজু আবার হাসল। তার চোখে নিষ্পাপতা এবং বুদ্ধিমত্তা দুইই ছিল। আমি আপনাকে সাহায্য এই জন্য করছি না যে আপনি কথা দেবেন। আমি এই জন্য সাহায্য করছি কারণ আমার ভালো মানুষদের কষ্ট পেতে দেখতে ভালো লাগে না। বিক্রম কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলেন। রাজু উঠে দাঁড়াল এবং নিজের প্যান্ট ছাড়ল। এখন আপনি একটু বিশ্রাম করুন। বিকেলে আমরা নালার পিছনের ওই গুদামে যাব। দিনে সমীর কাকার লোকরা ওখানে যাওয়ার সাহস করবে না। বিক্রম মাথা নাড়লেন। মনে কৃতজ্ঞতা আর উদ্বেগ দুইই ছিল। কিছু লোক সঠিক সময় ছুরির মতো আসে, আর কিছু লোক ডুবন্ত মানুষের খড়কুটো হয়ে দাঁড়ায়। রাজু সেই খড়কুটোই ছিল। কিন্তু তারা জানতেন না যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সবকিছু এতটা খারাপভাবে বদলে যেতে চলেছে যার কল্পনাও কেউ করেনি। দুপুর হতে হতে কবাটখানা যা শান্ত ছিল হঠাৎ গুমোট আর অস্থির হয়ে উঠল। আকাশ আবার কালো হতে লাগল, যেন আরেকটি ঝড় আসতে চলেছে। রাজু আকাশের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি আবার হবে। যদি আপনি ভিজে যান তবে ব্যথা বেড়ে যাবে। তার গলায় উদ্বেগ ছিল, ঠিক যেমন একটি বাচ্চা নিজের বাবার জন্য চিন্তিত হয়। বিক্রম শুধু হাসলেন। যদিও তিনি ভেতর থেকে খুব ক্লান্ত ছিলেন, কিন্তু প্রমাণ খুঁজে বের করার জেদ তাকে কিছুটা শক্তি দিয়েছিল। যখনই তিনি চোখ বন্ধ করছিলেন, তার সামনে সমীরের সেই ঠান্ডা মুখটি ফুটে উঠছিল, যা সে কাল রাতে অচেনা লোকেদের সাথে কথা বলার সময় করে রেখেছিল। এটা ভেবে যে নিজের ভাই তার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, তার বুক ভেঙে যাচ্ছিল। কিন্তু এই যন্ত্রণাই তাকে অনুপ্রাণিত করছিল যে তিনি খামোশ থাকতে পারেন না। রাজু তাকে একটি পুরনো জ্যাকেট দিল, যা সে কভার থেকে তুলেছিল। ওতে এখনও তেল আর গ্রিজের গন্ধ ছিল, কিন্তু সেটি যথেষ্ট মোটা ছিল। কাকা, এটি পরে নিন, ঠান্ডা কম লাগবে। আর আমি জানি ওখানে অচেনা লোক আসা যাওয়া করে। যদি তারা আপনাকে এই অবস্থায় দেখে তবে সন্দেহ করবে। বিক্রম জ্যাকেটটি নিলেন, কিন্তু পরার আগে তিনি রাজুর মুখের দিকে খুঁটিয়ে তাকালেন। রাজু, তুমি কি ঠিকমতো ভেবেছ? এটি কোনো খেলা নয়। যদি ওই লোকেরা জানতে পারে যে তুমি... রাজু মাঝপথেই কথা থামিয়ে দিল। তার চোখে এতটা দৃঢ় সংকল্প ছিল যে কোনো বড় মানুষও না করতে পারবে না। কিন্তু কাকা, আপনি একা কিভাবে করবেন? আমি ওই গুদামের চারপাশে সব রাস্তা জানি। আমি একবার পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওখানে লুকিয়েছিলাম। বিক্রম ভ্রু কুঁচকালেন। তুমি পুলিশ থেকে লুকিয়েছিলে? রাজু খিলখিল করে হেসে উঠল। আরে, আমি আবর্জনা কুড়োচ্ছিলাম। ওদের মনে হলো আমি চুরি করছি, তাই পিছনে পড়ল। আমি পালানোতে ওস্তাদ। বিক্রম এটি শুনে মনে মনে কষ্ট পেলেন। সত্যি, এই দুনিয়া কতটা নির্দয়। কোনো বাচ্চা সব সুযোগ সুবিধা পায়, আর কাউকে নিজের অধিকার পাওয়ার জন্য পালাতে হয়। বিকেলে যখন অন্ধকার নামতে লাগল, কিন্তু বৃষ্টি শুরু হয়নি, রাজু বিক্রমকে ইশারা করল। দুজন চুপচাপ কবাটখানার পিছনের রাস্তা দিয়ে বেরোলেন। উঁচু ঝোপঝাড়ের মাঝখান দিয়ে হয়ে সেই কাঁচা রাস্তায় এলেন, যা নোংরা নালার দিকে যেত। বিক্রমের প্রতিটি পদক্ষেপ যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন, যাতে রাজুকে বারবার থামতে না হয়। রাজু আগে আগে যাচ্ছিল, মাঝে মধ্যে পিছন ফিরে দেখছিল যে বিক্রম সাথে আছেন কিনা। কাকা, ঠিক আমার পেছনে আসুন, এখানে খুব পিছল। সামনে ছোট নালা ছিল, যার চওড়া 10-12 মিটার হবে। বৃষ্টির কারণে জল ঘোলাটে আর তেজ ছিল। অন্যদিকে জনশূন্য জমি ছিল, যেখানে গুদামগুলোর একটি সারি ছিল। এই জায়গা আগে চোরাচালানকারীদের আড্ডা হতো। পুলিশের হানা দেওয়ার পর তারা পালিয়েছে, কিন্তু ছোটখাটো অপরাধীরা এখনও ওখানে নিজেদের মাল লুকায় বা গোপন কাজ করে।
ওই গুদাম কি খুব বিপজ্জনক? বিক্রম জিজ্ঞেস করলেন। রাজু ধীরে ধীরে মাথা নাড়ল। সামান্য, কিন্তু দিনে ওখানে কম লোক থাকে, ওরা রাতে আসে। দুজনে নালার সবচেয়ে অগভীর অংশটি পার হলেন। জল এতটাই ঠান্ডা ছিল যে বিক্রমের পা অসাড় হয়ে গেল, এবং তিনি পিছলেই যাচ্ছিলেন যে রাজু তাকে ধরে ফেলল। তার হাত ছোট ছিল, কিন্তু ধরা ছিল মজবুত। সাবধানে কাকা, ওইদিকে শ্যাওলা জমে আছে। যখন তারা নালার অন্য পারে পৌঁছলেন, তখন সামনে দৃশ্য পরিষ্কার হয়ে গেল। গাছের ঘন ছায়ায় একটি ধূসর রঙের গুদাম দাঁড়িয়েছিল। কিছু কাঠের দরজা ভাঙা ছিল এবং জানলার কাজ চুরমার হয়ে গিয়েছিল, যার ফলে ভেতরের অন্ধকার দেখা যাচ্ছিল। সেখানে এক ভুতুড়ে নীরবতা ছিল। রাজু গলার স্বর নিচু করল। কাকা, আমার সাথে সেটে থাকুন, আগে আমি দেখে নি, তারপর আপনি আসবেন। বিক্রম থামাতে চাইলেন। না, আমি আগে যাব। রাজু ঘুরে এতটা গুরুত্বের সাথে তাকালো যা তার বয়সের জন্য অদ্ভুত ছিল। না, আপনি আহত, কিছু হলে আপনি পালাতে পারবেন না। আমি এই জায়গা আপনার চেয়ে ভালো জানি। বিক্রমের গলা বুঝে এলো। 10 বছরের বাচ্চা তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। রাজু পায়ের পাতার ওপর ভর দিয়ে চলল এবং গুদাম নম্বর 3-এর দেওয়ালের সাথে সেটে রইল, যেখানে তার মনে হল সামান লুকানোর সবচেয়ে বেশি জায়গা আছে। সে টিনের দুটি পাতের মাঝখানের একটি ফাঁক দিয়ে ভেতরে ঢুকে গেল এবং অন্ধকারে মিলিয়ে গেল। বিক্রম বাইরে দাঁড়িয়েছিলেন। ঘাম আর বৃষ্টি তার মুখে মিলে মিশে গিয়েছিল। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন যুগের মতো মনে হচ্ছিল। তিনি নিজের মুঠি শক্ত করলেন। নিজের অসহায়ত্বের উপর রাগ হচ্ছিল যে তিনি সাথে যেতে পারছেন না, রাজুকে রক্ষা করতে পারছেন না। কয়েক মিনিট পর রাজুর মাথা বাইরে বেরোল। সে ইশারা করল, কাকা, তাড়াতাড়ি ভেতরে আসুন, আমি কিছু পেয়েছি। বিক্রম প্রায় দৌড়ে ওখানে পৌঁছলেন। যখন তারা ভেতরে ঢুকলেন, তখন তাদের চোখ অন্ধকারের সাথে সয়ে আসতে শুরু করল। তারা তৎক্ষণাৎ দেখলেন যে রাজুর হাতে কি আছে, একটি বাদামি রঙের ফাইল যার উপর ধুলো জমেছিল। আমি ওই কোণে পেয়েছি, রাজু জানালো। ওখানে কিছু পিচবোর্ডের বাক্স পড়েছিল, এতে আপনার আর সমীর কাকার নাম লেখা কাগজ আছে। বিক্রম ফাইলটি খুললেন। কাগজ খুব বেশি ছিল না, কিন্তু কয়েকটা লাইনের ওপর নজর পড়তেই তিনি সন্নত হয়ে গেলেন। আত্মসাতের রেকর্ড, টাকা ট্রান্সফার করার রসিদ, সন্দেহভাজন পার্টনারদের নাম আর সমীরের স্বাক্ষর, যা স্ক্যান করে ওই কাগজগুলোতে ছাপানো হয়েছিল, যেগুলোতে বিক্রম কখনো সই করেননি। তার বুক থক করে উঠল। হে ভগবান, তিনি বিড়বিড় করলেন। ও সত্যিই এসব করেছে। রাজু তার পাশে দাঁড়িয়েছিল। সে তার হাত ধরল। কাকা, এটাই কি সেই জিনিস যা আপনার দরকার? বিক্রম মাথা নাড়লেন। চোখ লাল হয়ে গিয়েছিল। শুধু দরকার নয়, এটি সেই জিনিস যা আমাকে বাঁচাতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন বিক্রম ওই তথ্য প্রমাণ দেখে কাঁপছিলেন, রাজু হঠাৎ তার হাত ঝটকাল। কাকা, চুপ। গুদামের ঠিক পেছনে পায়ের আওয়াজ এলো। দুজনে একে অপরের দিকে তাকালেন। কথা বলার সময় ছিল না। তারা সেই ফাটলের দিকেই ছুটলেন যেখান দিয়ে ভেতরে এসেছিলেন। কিন্তু এবার পায়ের আওয়াজ কাছে ছিল, দ্রুত ছিল আর ভারী ছিল, এবং মনে হচ্ছিল কাল রাতের চেয়ে বেশি মানুষ সেখানে ছিল। গুদামের বাইরে থেকে আসা পায়ের আওয়াজ কোনো হাতুড়ির মতো তাদের হৃৎপিণ্ডে বাজছিল। বিক্রম শ্বাস বন্ধ করে নিলেন এবং নিজেকে ফাটা দেওয়ালের সাথে সেটে দিলেন। রাজু সঙ্গে সঙ্গে নিজের আঙুল ঠোঁটে রেখে চুপ থাকার ইশারা করল। তার বড় বড় কালো চোখ পুরোপুরি সতর্ক ছিল। পরিবেশ এতটা ভারী হয়ে গেল যে তারা একে অপরের হৃৎস্পন্দনও শুনতে পাচ্ছিলেন। ওই জনশূন্য গুদাম হঠাৎ একটি খাঁচায় বদলে গিয়েছিল। একটি ছোট শব্দও তাদের ধরা পাইয়ে দিতে পারত। রাজু ওই ছিদ্রের দিকে মাথা ঝোঁকাল, যেখান দিয়ে সামান্য আলো আসছিল, এটা দেখার জন্য যে বাইরে কতজন আছে, কিন্তু সেখানে খুব অন্ধকার ছিল। তখনই গুদামের প্রধান দরজার ঠিক বাইরে থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। সব চেক করো, ওই বিক্রম এখানেই কোথাও লুকিয়ে থাকবে। ওই বুড়ো পার্টনারের সাথে মালের যে ঝামেলা হয়েছিল সেটা এখনও মেটেনি। ওকে জ্যান্ত ছেড়ে দেওয়া খুব বিপজ্জনক। নিজের নাম শুনতেই বিক্রমের মনে হলো যেন কেউ তার হৃৎপিণ্ডকে বরফ জলে ডুবিয়ে দিয়েছে। গলায় ভয় আর রাগের ফাঁ সেটে বসল। ওদিকে রাজু তার দিকে তাকাল। তার চোখে ভরসা ছিল। আমার ওপর বিশ্বাস রাখুন। অন্য গুন্ডাটি উত্তর দিল। তার গলায় বিরক্তি ছিল। কাল রাতে মনে হয়েছিল কাজ শেষ, জানি না কিভাবে বেঁচে ফিরল। যদি সমীর ভাই জানতে পারে তবে বড় বিপদ হয়ে যাবে। সমীর ভাই, এই নাম শুনে বিক্রমের রক্ত টকবক করে উঠল। তিনি রাগে মুঠি শক্ত করলেন, কিন্তু তখনই রাজুর ছোট্ট হাত তার হাতে আলতো চাপ দিল, তাকে শান্ত থাকার ইশারা করল। একটি ছোট স্পর্শ, কিন্তু সেটি বিক্রমকে ভেতরে জ্বলতে থাকা আগুন থেকে বাইরে টেনে আনল।
রাজু ফিসফিস করে বলল, নড়বেন না কাকা, আওয়াজ হলেই ফেসে যাব। তখনই গুদামের শেষ অংশ থেকে ধড়াম করে আওয়াজ এলো। সম্ভবত ওদের মধ্যে কেউ লোহার ড্রামে লাথি মেরেছিল। এতে ছাদে বসে থাকা পায়রাগুলো ঘাবড়ে গিয়ে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। নিস্তব্ধতায় ডানার ওই শব্দ খুব ভয়ঙ্কর লাগল। 3 জন লোক এখন গুদামের ভেতরে ঢুকতে শুরু করল। সিমেন্টের মেঝেতে তাদের জুতোর আওয়াজ ক্রমশ কাছে আসছিল। রাজু দ্রুত চারিদিকে চোখ বুলাল। যদি তারা এখানে আর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে তবে ধরা পড়ে যাবে। হঠাৎ রাজু বিক্রমের হাত ধরে টানল এবং গুদামের কোণে ভাঙা কাঠের র্যাকের পেছনে একটি অন্ধকার জায়গার দিকে ইশারা করল। কাকা, এদিকে আসুন, সে জলদি ফিসফিস করে বলল। যন্ত্রণা সত্ত্বেও বিক্রম দেওয়ালের সাহায্যে হেঁচড়াতে হেঁচড়াতে ওই কোণের দিকে এগোলেন। প্রতিটি কদমে পাজরে ব্যথা হচ্ছিল, কিন্তু তিনি দাঁত কামড়ে রইলেন। রাজু এক হাতে তাকে টানছিল এবং অন্য হাতে এটা নিশ্চিত করছিল যেন তার পা থেকে কোনো আওয়াজ না হয়। তারা র্যাকের পেছনে ওই সরু জায়গায় ঢুকে পড়লেন। ঠিক সেই সময় 3 জন লোক ঝড়ের মতো গুদামে ঢুকল। একজনের হাতে লোহার রড ছিল, বাকি 2 জন আলাদা আলাদা দিকে বাক্স আর আবর্জনা সরাতে লাগল। এই দৃশ্য দেখে বিক্রমের হৃৎস্পন্দন প্রায় থেমে গেল। এখানে খুব অন্ধকার, কোনায় কোনায় দেখো, একজনের আওয়াজ কাছে এলো। অন্যজন বিড়বিড় করল, আরে ভাই, এই গুদাম কবে থেকে বন্ধ পড়ে আছে? এখানে মানুষের চেয়ে ইঁদুর বেশি হবে। আজ ইঁদুরের চেয়ে মানুষের দাম বেশি, সে হেসে উঠল। বিক্রমকে ধরে ফেললে এত ইনাম মিলবে যে নতুন গাড়ি চলে আসবে। রাজু এটা শুনে চোখ কুচকাল। তার মুখে ঘৃণা স্পষ্ট ছিল। সে বুঝত যে বড় মানুষরা টাকার জন্য লড়ে, কিন্তু মানুষের জীবনকে সামান ভাবা সে বরদাস্ত করতে পারছিল না। বিক্রম নিচু হয়ে ধীরে জিজ্ঞেস করলেন, রাজু, বাইরে বেরোনোর রাস্তা দেখা যাচ্ছে? রাজু বিদ্যুতের গতিতে ভাবল, হ্যাঁ, কিন্তু আমাদের ওদের অন্যদিকে যাওয়ার অপেক্ষা করতে হবে। ওরা মাঝখানে দাঁড়িয়ে থাকলে আমরা পালাতে পারব না। তখনই এক গুন্ডা ওই কাঠের বাক্সে জোরে লাথি মারল, যার পেছনে তারা লুকিয়েছিলেন। রাজু রিফ্লেক্সে বিক্রমকে আরও পেছনে ঠেলে দিল। তারা শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলেন। ওই গুন্ডা এতটাই কাছে চলে এসেছিল যে তারা তার মদের দুর্গন্ধ পাচ্ছিলেন। ওটা যেন মৃত্যুর গন্ধের মতো ছিল। সে লোহার রড দিয়ে বাক্সটিকে পেটাল। 1 বার, 2 বার, 3 বার। র্যাক কেঁপে উঠল। ধুলো রাজুর মুখে পড়ল, কিন্তু সে নড়ল না। সে নিজের চোখের পাতায় জমা ধুলো মোছার জন্যও হাত তুলল না। ওই গুন্ডা আবার মারতেই যাচ্ছিল যে তখনই বাইরে থেকে কেউ চেঁচাল, এই এদিকে আয়, এখানে টাটকা পায়ের ছাপ আছে। যে গুন্ডা তাদের কাছে দাঁড়িয়েছিল সে তৎক্ষণাৎ ঘুরল। সেখানে শুধু সিগারেট আর মদের গন্ধ ছেড়ে গেল। 3 জন গুন্ডা গুদামের অন্য প্রান্তের দিকে দৌড়াল। তাদের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হল। রাজু সুযোগ দেখল আর বিক্রমের কানে ফিসফিস করে বলল, আওয়াজ এতই ধীর ছিল যে পাছে কেউ শুনতে পায়। কাকা, এবার চলুন। 2 জন ওই সরু জায়গা থেকে বাইরে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলেন আর টিনের দেওয়ালের ধারের আলোর দিকে ছুটলেন। রাজু আগে ছিল, বারবার পেছনে দেখছিল। বিক্রম নিজের সব সাহস সঞ্চয় করলেন আর কাঁপতে থাকা পায়ে শক্তি জোগালেন। যেমনই তারা 2 জন বাইরে বেরোলেন আর কয়েক কদমই গিয়েছেন, পেছন থেকে একটি চিৎকার শোনা গেল, এই ওই তো ওরা! বিক্রমের শরীর শক্ত হয়ে গেল। রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভাবার সময় ছিল না। পালান! রাজু চিৎকার করে উঠল এবং বিক্রমের হাত ধরে পুরো শক্তিতে টানল। 2 জনের নালার দিকে দৌড়ালেন। ওই জনশূন্য জমিতে 2টি ছোট ছায়া ধুলো আর ভয়ে জড়িয়েছিল। পেছনে পায়ের আওয়াজ কাছে আসছিল। গালিগালাজ আর চিৎকার পরিষ্কার শোনা যাচ্ছিল। হৃৎস্পন্দন পায়ের আওয়াজের সাথে মিশে গিয়েছিল। আর এটি তো কেবল শুরু ছিল। আসল বিপদ এখনও আসা বাকি ছিল। রাজু নিজের ঝুপড়ির দরজায় হাঁটু গেড়ে বসেছিল। তার চোখ কোনো বুনো বিড়ালের মতো অনবরত বাইরের দিকে ঘুরছিল। সে খুব ভালোভাবেই জানত যে যদি কাল রাতের গুন্ডারা ফিরে আসে বা যদি তারা বিক্রমের পায়ের ছাপ পেয়ে যায়, তবে এই কবাটখানা তাদের জন্য নিরাপদ থাকবে না। এই কাজ চালানো ঝুপড়ি কাউকে বাঁচাতে পারবে না, বিশেষ করে বিক্রমের মতো মানুষকে, যে আগেই আহত এবং যাকে শিকার করা হচ্ছে। ভেতরে বিক্রম ওঠার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। প্রতিটি নড়াচড়ায় তার বুক আর পাজরে এতটা তেজ ব্যথা হচ্ছিল যেন কেউ দড়ি দিয়ে কষছে। তিনি ছেঁড়া প্লাস্টিক শিটের মাঝখান দিয়ে রাজুকে দেখলেন এবং বুঝতে পারলেন না যে তাকে ধন্যবাদ দেবেন না ক্ষমা চাইবেন। এটা পরিষ্কার ছিল যে তার এখানে থাকার কারণে ওই বাচ্চার জীবন সংশয়ে ছিল, কিন্তু রাজু এমন আচরণ করছিল যেন এসব কিছুই খুব সাধারণ, যেন মুমূর্ষু মানুষের সাহায্য করা দুনিয়ার সবচেয়ে সাধারণ কাজ। কিছুক্ষণ পর রাজু ভেতরে এলো। তার হাতে সেই ছোট টিনের কৌটোটি ছিল যাতে সে বৃষ্টির জল জমা করত। সে বিক্রমের কপালে কাপড়ের টুকরো রাখল এবং বলল, কাকা, একটু সহ্য করুন, আমি কাদা পরিষ্কার করে দিচ্ছি, নইলে ঘায়ে বিষ ছড়িয়ে যাবে। বিক্রম হালকা হাসি দিলেন। সেই হাসি দুর্বল ছিল কিন্তু সত্য ছিল। তিনি জিজ্ঞেস করলেন, খোকা, তুমি এসব কিভাবে জানো? রাজু কাঁধ ঝাঁকিয়ে অবহেলার সাথে বলল,
অভ্যেস আছে, এখানে কারো হাত কাটে বা আঁচড় লাগে তো আমরা নিজেরাই চিকিৎসা করি, অন্য কেউ দেখতে আসে না। রাজুর এই কথাটি যে কেউ দেখতে আসে না বিক্রমের বুকে হাতুড়ির মতো লাগল। 10 বছরের একটি বাচ্চা এই কথাটি এত সহজে বলছে, কোনো অভিযোগ বা দুঃখ ছাড়াই, যেন এটি কোনো অটল সত্য। বিক্রমের গলা বুঝে এলো। তিনি ঝুপড়ির ভেতরে দেখলেন, প্রয়োজনীয় সামান না বললেই চলে, খাওয়ার কিছু বিশেষ নেই, শোয়ার জন্য শুধু মাটিতে বিছানো একটি বস্তা। কিন্তু এই অভাবের ঠিক বিপরীতে রাজুর চোখগুলো ছিল উজ্জ্বল এবং মাথা না নোয়ানো। রাজু ধীরে ধীরে বিক্রমের মুখ থেকে কাদা পরিষ্কার করল। কিছু দাগ শুকিয়ে গিয়েছিল, যার ফলে জ্বালা করছিল, কিন্তু বিক্রম উফ শব্দটিও করলেন না। তিনি শুধু ওই বাচ্চাটিকে দেখতে থাকলেন। এমন এক বাচ্চা যার মাথার উপর মা বাবার ছায়া নেই, পকেটে পয়সা নেই, থাকার ঘর নেই, আর না কোনো নিরাপত্তা। তবুও সে এতটা সাহসী ছিল যে এক পলাতককে আশ্রয় দিচ্ছে। তোমার কি ভয় লাগে না যে ওরা ফিরে আসবে রাজু? বিক্রম জিজ্ঞেস করলেন। রাজু এক পলক থামল, ভাবল এবং তারপর উত্তর দিল, ভয় তো লাগে, কিন্তু আমার মনে হয় আমার চেয়ে বেশি ভয় আপনার লাগছে। বিক্রম একদম চুপ হয়ে গেলেন। ভয়? একটি বাচ্চার মুখ থেকে এই শব্দ শুনে তার মনে হলো যেন কেউ তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল। হ্যাঁ, তিনি ভয় পেয়েছিলেন, মৃত্যুর ভয়, আপনজনের ধোঁকার ভয়, এবং সেই একাকিত্বের ভয় যখন তার সবচেয়ে ভরসাযোগ্য মানুষটি তার পিঠে ছুরি মেরেছে। কিন্তু এই ছোট্ট বাচ্চাটিকে দেখে তার মনে হলো যে তিনি একা নন। বাইরে কালো মেঘ ছেয়েছিল, যার ফলে সকালের আলো আবছা ছিল। রাজু জলের কোঁটো একপাশে রাখল এবং বিক্রমের পাশে বসে পড়ল। কাকা, আমাকে বলুন, আপনার ভাই এমন কেন করল? ঘরের লোক এমন কিভাবে করতে পারে? বিক্রম অনেকক্ষণ ধরে চোখ বন্ধ রাখলেন, যেন প্রতিটি পুরনো স্মৃতি তার হৃদয়ে কাটা হয়ে বিচ্ছে। সমীর, সে আমার সবচেয়ে প্রিয় ভাই ছিল। আমাদের মা বাবা তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। আমি পড়াশোনার সাথে সাথে কাজ করে ওকে মানুষ করেছি। পরে যখন আমি কোম্পানি শুরু করলাম তখন ওকে কাজে রাখলাম, যাতে ওরও একটা পরিচয় হয়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে বদলে গেল। বিক্রম উপরের ছাদের দিকে তাকালেন, যা বড়জোর 1 মিটার উঁচুতে ছিল। সে বুদ্ধিমান আর তেজ ছিল, কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী। সে সবকিছু খুব তাড়াতাড়ি চেয়েছিল। যখন আমি এক বড় পার্টনারের কাছে কোম্পানি বিক্রি করতে মানা করলাম, যার সাথে সে আলাদা করে আতাত করেছিল, তখন সে ক্ষেপে গেল। সে বলল যে আমি বুড়ো হয়ে গিয়েছি, সময়ের সাথে চলতে পারছি না। সে সব শক্তি নিজের হাতে চেয়েছিল। রাজু চোখ বড় বড় করে শুনছিল। তার কাছে আপন ভাইবোন তো দুনিয়ার সবচেয়ে কাছের লোক হতো। তার কোনো ভাইবোন ছিল না, কিন্তু তার মা বলেছিলেন যে ভাইবোন একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু বিক্রমের গল্প একদম উল্টো ছিল। কাকা তো সে গুন্ডাদের দিয়ে আপনাকে পিটিয়েছে? রাজু জিজ্ঞেস করল। বিক্রম হ্যাঁ সূচক মাথা নাড়লেন, কিন্তু তার মুখে যন্ত্রণা পরিষ্কার ছিল। কাল রাতে আমি জানতে পারলাম যে সে কোম্পানির টাকা তোছরপ করেছে। আমি ওর সাথে কথা বলতে গেলাম, কিন্তু সে অস্বীকার করল। তারপর আমি আড়ি পেতে শুনলাম যে সে ওই লোকেদের সাথে একটি দুর্ঘটনার নাটক করতে বলছিল, যাতে আমি ওর রাস্তা থেকে সরে যাই। রাজু আতকে উঠল। তার মনে হলো বড়দের দুনিয়া কতটা ভীতিপ্রদ। সে রাস্তায় গুন্ডাদের মারপিট তো বুঝতে পারত, কিন্তু এটা ভাবতে পারত না যে নিজের লোকরাই টাকার জন্য একে অপরের প্রাণ নিতে পারে। সে বিক্রমকে দেখল, যিনি শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তার চোখ লাল হয়ে গিয়েছিল। এক এমন দুঃখ যাকে রাজু নাম দিতে পারছিল না, সেই ঝুপড়িতে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর রাজু কোণ থেকে একটি পুরনো ময়লা রুমাল বের করল এবং বিক্রমকে দিল। কাকা, আপনি দুঃখ করবেন না, আমি আছি না আপনার সাথে। আর দেখুন, আপনি বেঁচে আছেন, এটাই অনেক বড় কথা। কাল রাতে তো আমার মনে হয়েছিল যে আপনি মরে গিয়েছেন। বিক্রম হালকা হাসলেন, কিন্তু হাসিতে ক্লান্তি ছিল। তোমার জন্য বেঁচে আছি রাজু। রাজু মাথা চুলকে লজ্জায় হাসল। না না, হয়তো আপনার সময় এখনও আসেনি। না, বিক্রম মাথা নাড়লেন। তার গলায় প্রথমবার কিছুটা তেজ এলো। শুধুমাত্র তোমার জন্য। যদি কাল রাতে তুমি না থাকতে, তবে জানি না আমি কোথায় থাকতাম। রাজু লজ্জায় মাথা নিচু করে বসে রইল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। তাকে কখনো কেউ ধন্যবাদ দেয়নি, কখনো কেউ তার উপর এতটা ভরসা করেনি। তার অভ্যাস ছিল যে লোকে তাকে কচরেওয়ালা বলে ডাকত, কিন্তু আজ এক ধনী মানুষ তাকে এতটা আশাভরা চোখে দেখছিলেন। ঝুপুড়িতে কিছুক্ষণ নীরবতা রইল। শুধু বৃষ্টির ফোঁটার টপ টপ আর দূরে বাতাসের শোঁশো শব্দ শোনা যাচ্ছিল। রাজু কিছু ভেবে বলল, কাকা, কিন্তু আমার মনে হয় যে ওরা এখনও হার মানেনি। ওরা নির্ঘাত আপনাকে এখনও খুঁজছে। এই কথাটি বিক্রমকে আবার বাস্তবের মুখোমুখি এনে দাঁড় করাল। তিনি নিজের মুঠি শক্ত করলেন। হ্যাঁ, আমি জানি, কিন্তু কাল আমি কি করব তা এখনও ভাবিনি। তাহলে আমি আপনার জন্য ভাবছি, রাজু দ্বিধাহীনভাবে বলল।
কাল আমি ওই গুন্ডাদের কথা শুনেছিলাম যে আপনাকে সরিয়ে দেওয়া ছাড়াও ওরা নালার পেছনের পুরনো গুদামে কিছু প্রস্তুতি নিচ্ছে। ওই জায়গা আগে চোরাচালানকারীদের আড্ডা ছিল। যদি আপনার ভাই সমীর বাইরের লোকেদের সাথে হাত মিলিয়ে থাকে, তবে নির্ঘাত সে ওখানে কোনো কাগজ বা প্রমাণ লুকিয়ে রেখেছে। বিক্রম চমকে গেলেন। তুমি এটা কিভাবে জানলে? রাজু কাঁধ ঝাঁকাল। আমি রোজ রাতে শুনি। এই কবাটখানা দিনে তো নিঝুম থাকে, কিন্তু রাতে এখানে সব ধরনের লোক আসে। মাঝে মধ্যে চুরির মাল বিক্রি করা লোক পুলিশের হাত থেকে বাঁচার জন্য এখানে লোকায়। আমি কাছেই শুয়ে থাকি, তাই সব শুনে ফেলি। বিক্রম চুপ রইলেন। বুঝতে পারছিলেন না এই বাচ্চার ভাগ্যের জন্য কাঁদবেন নাকি তার বুদ্ধির প্রশংসা করবেন। এক বাচ্চা যাকে দুনিয়া আবর্জনার মতো ফেলে দিয়েছে, সে এত তাড়াতাড়ি সবকিছু দেখা, শোনা আর বোঝা শিখে গিয়েছিল। রাজু ধীর অথচ পক্ষ গলায় বলল, যদি আপনার সমীর কাকার বিরুদ্ধে প্রমাণ চাই, তবে আমাদের ওখানে যেতে হবে। বিক্রম বাইরের ভিজে মাটির দিকে তাকালেন। তিনি জানতেন রাজু ঠিক বলছিল। যদি তারা পালিয়ে বেড়ান, তবে সব সময় শিকার হয়েই থাকবেন। যদি চুপ থাকেন, তবে তার মা বাবার কোম্পানি ছিনিয়ে নেওয়া হবে। যদি রুখে না দাঁড়ান, তবে সমীরের মনে হবে তার কাজ ন্যায্য। কিন্তু তিনি একটি বিষয় সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলেন। রাজু, আমি চাই না যে তুমি আরও বিপদে পড়ো। রাজু খিলখিল করে হেসে উঠল, যেন এই কথাটি খুব মজার। কাকা, আমি এখানে 10 বছর ধরে থাকছি। এই এলাকা ওই গুন্ডাদের চেয়েও বেশি বিপজ্জনক, আর আমার ভেসে যাওয়ার ভয় নেই। আমার শুধু ভয় এই যে কাল আমি আপনাকে বাঁচালাম আর আজ আপনি আবার ধরা পড়ে যান। বিক্রম মাথা তুলে সেই বাচ্চাটিকে দেখলেন। আবর্জনার স্তূপের মাঝে তিনি সেই জিনিসটি পেয়ে গিয়েছিলেন যা তিনি অনেক আগে হারিয়ে ফেলেছিলেন। এক এমন মানুষ যে সত্যি মন থেকে তার সাথে দাঁড়িয়েছিল। বাতাসে ত্রিপল পতপত করে উঠল। বিক্রম বুঝলেন যে যতই বিপদ হোক, এখন আর থেমে থাকার সময় নেই। যদি কাল ভগবান তাকে বাঁচার একটি সুযোগ দিয়েছিলেন, তবে আজ তাকে নিজের ন্যায়ের জন্য লড়তে হবে। তিনি রাজুর কাঁধে হাত রাখলেন। যদি তুমি আমাকে সাহায্য করো, তবে আমি কথা দিচ্ছি যে কেউ তোমার চুলের ডাম্বাও ছুঁতে পারবে না। রাজু আবার হাসল। তার চোখে নিষ্পাপতা এবং বুদ্ধিমত্তা দুইই ছিল। আমি আপনাকে সাহায্য এই জন্য করছি না যে আপনি কথা দেবেন। আমি এই জন্য সাহায্য করছি কারণ আমার ভালো মানুষদের কষ্ট পেতে দেখতে ভালো লাগে না। বিক্রম কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেলেন। রাজু উঠে দাঁড়াল এবং নিজের প্যান্ট ঝাড়ল। এখন আপনি একটু বিশ্রাম করুন। বিকেলে আমরা নালার পেছনের গুদামে যাব। দিনে সমীর কাকার লোকরা ওখানে যাওয়ার সাহস করবে না। বিক্রম মাথা নাড়লেন। মনি কৃতজ্ঞতা আর উদ্বেগ দুইই ছিল। কিছু লোক সঠিক সময়ে ছুরির মতো আসে, আর কিছু লোক ডুবন্ত মানুষের খড়কুটো হয়ে দাঁড়ায়। রাজু সেই খড়কুটোই ছিল। কিন্তু তারা জানতেন না যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবকিছু এতটা খারাপভাবে বদলে যেতে চলেছে যার কল্পনাও কেউ করেনি। দুপুর হতে হতে কবাটখানা যা শান্ত ছিল হঠাৎ গুমোট আর অস্থির হয়ে উঠল। আকাশ আবার কালো হতে লাগল, যেন আরেকটি ঝড় আসতে চলেছে। রাজু আকাশের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি আবার হবে। যদি আপনি ভিজে যান তবে ব্যথা বেড়ে যাবে। তার গলায় উদ্বেগ ছিল, ঠিক যেমন একটি বাচ্চা নিজের বাবার জন্য চিন্তিত হয়। বিক্রম শুধু হাসলেন। যদিও তিনি ভেতর থেকে খুব ক্লান্ত ছিলেন, কিন্তু প্রমাণ খুঁজে বের করার জেদ তাকে কিছুটা শক্তি দিয়েছিল। যখনই তিনি চোখ বন্ধ করছিলেন, তার সামনে সমীরের সেই ঠান্ডা মুখটি ফুটে উঠছিল, যা সে কাল রাতে অচেনা লোকেদের সাথে কথা বলার সময় করে রেখেছিল। এটা ভেবে যে নিজের ভাই তার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, তার বুক ভেঙে যাচ্ছিল। কিন্তু এই যন্ত্রণাই তাকে অনুপ্রাণিত করছিল যে তিনি খামোশ থাকতে পারেন না। রাজু তাকে একটি পুরনো জ্যাকেট দিল, যা সে কভার থেকে তুলেছিল। ওতে এখনও তেল আর গ্রিজের গন্ধ ছিল, কিন্তু সেটি যথেষ্ট মোটা ছিল। কাকা, এটি পরে নিন, ঠান্ডা কম লাগবে। আর আমি জানি ওখানে অচেনা লোক আসা যাওয়া করে। যদি তারা আপনাকে এই অবস্থায় দেখে, তবে সন্দেহ করবে। বিক্রম জ্যাকেটটি নিলেন, কিন্তু পরার আগে তিনি রাজুর মুখের দিকে খুঁটিয়ে তাকালেন। রাজু, তুমি কি ঠিকমতো ভেবেছ? এটি কোনো খেলা নয়। যদি ওই লোকেরা জানতে পারে যে তুমি... রাজু মাঝপথেই কথা থামিয়ে দিল। তার চোখে এতটা দৃঢ় সংকল্প ছিল যে কোনো বড় মানুষও না করতে পারবে না। কিন্তু কাকা, আপনি একা কিভাবে করবেন? আমি একবার পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওখানে লুকিয়েছিলাম। বিক্রম ভুরু কুচকালেন। তুমি পুলিশ থেকে লুকিয়েছিলে? রাজু খিলখিল করে হেসে উঠল। আরে, আমি আবর্জনা কুড়োচ্ছিলাম। ওদের মনে হলো আমি চুরি করছি, তাই পেছনে পড়ল। আমি পালানোতে ওস্তাদ।
বিক্রম এটি শুনে ভেতর থেকে অবাক হয়ে গেলেন। সত্যি, এই দুনিয়া কতটা নির্দয়। কোনো বাচ্চা সব সুযোগ সুবিধা পায়, আর কাউকে নিজের অধিকার পাওয়ার জন্য পালাতে হয়। বিকেলে যখন অন্ধকার নামতে লাগল, কিন্তু বৃষ্টি শুরু হয়নি, রাজু বিক্রমকে ইশারা করল। দুজনে চুপচাপ কবাটখানার পেছনের রাস্তা দিয়ে বেরোলেন। উঁচু ঝোপঝাড়ের মাঝখান দিয়ে হয়ে সেই কাঁচা রাস্তায় এলেন, যা নোংরা নালার দিকে যেত। বিক্রমের প্রতিটি পদক্ষেপ যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন যাতে রাজুকে বারবার থামতে না হয়। রাজু আগে আগে যাচ্ছিল, মাঝে মধ্যে পেছন ফিরে দেখছিল যে বিক্রম সাথে আছেন কিনা। কাকা, ঠিক আমার পেছনে আসুন, এখানে খুব পিছল। সামনে ছোট নালা ছিল, যার চওড়া 10-12 মিটার হবে। বৃষ্টির কারণে জল ঘোলাটে আর তেজ ছিল। অন্যদিকে জনশূন্য জমি ছিল, যেখানে গুদামগুলোর একটি সারি ছিল। এই জায়গা আগে চোরাচালানকারীদের আড্ডা হতো। পুলিশের হানা দেওয়ার পর তারা পালিয়েছে, কিন্তু ছোটখাটো অপরাধীরা এখনও ওখানে নিজেদের মাল লুকায় বা গোপন কাজ করে। ওই গুদাম কি খুব বিপজ্জনক? বিক্রম জিজ্ঞেস করলেন। রাজু ধীরে ধীরে মাথা নাড়ল। সামান্য, কিন্তু দিনে ওখানে কম লোক থাকে, ওরা রাতে আসে। দুজনে নালার সবচেয়ে অগভীর অংশটি পার হলেন। জল এতটাই ঠান্ডা ছিল যে বিক্রমের পা অসাড় হয়ে গেল, এবং তিনি পিছলেই যাচ্ছিলেন যে রাজু তাকে ধরে ফেলল। তার হাত ছোট ছিল, কিন্তু ধরা ছিল মজবুত। সাবধানে কাকা, ওইদিকে শ্যাওলা জমে আছে। যখন তারা নালার অন্য পাড়ে পৌঁছালেন, তখন সামনের দৃশ্য পরিষ্কার হয়ে গেল। গাছের ঘন ছায়ায় একটি ধূসর রঙের গুদাম দাঁড়িয়েছিল। কিছু কাঠের দরজা ভাঙা ছিল এবং জানলার কাচ চুরমার হয়ে গিয়েছিল, যার ফলে ভেতরের অন্ধকার দেখা যাচ্ছিল। সেখানে এক ভুতুড়ে নীরবতা ছিল। রাজু গলার স্বর নিচু করল। কাকা, আমার সাথে সেটে থাকুন, আগে আমি দেখে নিই, তারপর আপনি আসবেন। বিক্রম থামাতে চাইলেন। না, আমি আগে যাব। রাজু ঘুরে এতটা গুরুত্বের সাথে তাকালো, যা তার বয়সের জন্য অদ্ভুত ছিল। না, আপনি আহত, কিছু হলে আপনি পালাতে পারবেন না। আমি এই জায়গা আপনার চেয়ে ভালো জানি। বিক্রমের গলা বুঝে এলো। 10 বছরের বাচ্চা তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। রাজু পায়ের পাতার ওপর ভর দিয়ে চলল এবং গুদাম নম্বর 3-এর দেওয়ালের সাথে সেটে গেল, যেখানে তার মনে হল সামান লুকানোর সবচেয়ে বেশি সুযোগ আছে। সে টিনের দুটি পাতের মাঝখানের একটি ফাঁক দিয়ে ভেতরে ঢুকে গেল এবং অন্ধকারে হারিয়ে গেল। বিক্রম বাইরে দাঁড়িয়েছিলেন। ঘাম আর বৃষ্টি তার মুখে মিশে গিয়েছিল। অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন যুগের মতো মনে হচ্ছিল। তিনি নিজের মুঠি শক্ত করলেন। নিজের অসহায়ত্বের ওপর রাগ হচ্ছিল যে তিনি সাথে যেতে পারছেন না, রাজুকে রক্ষা করতে পারছেন না। কয়েক মিনিট পর রাজুর মাথা বাইরে বেরোল। সে ইশারা করল, কাকা, জলদি ভেতরে আসুন, আমি কিছু পেয়েছি। বিক্রম প্রায় দৌড়ে ওখানে পৌঁছালেন। তারা ভেতরে ঢুকলেন, তখন তাদের চোখ অন্ধকারের সাথে সয়ে আসতে শুরু করল। তারা তৎক্ষণাৎ দেখলেন যে রাজুর হাতে কি আছে। একটি বাদামি রঙের ফাইল, যার উপর ধুলো জমেছিল। আমি ওই কোণে পেয়েছি, রাজু জানালো। ওখানে কিছু পিচবোর্ডের বাক্স পড়েছিল। এতে আপনার আর সমীর কাকার নাম লেখা কাগজ আছে। বিক্রম ফাইলটি খুললেন। কাগজ খুব বেশি ছিল না, কিন্তু কয়েকটা লাইনের ওপর নজর পড়তেই তারা সন্নত হয়ে গেলেন। আত্মসাতের রেকর্ড, টাকা ট্রান্সফার করার রসিদ, সন্দেহভাজন পার্টনারদের নাম আর সমীরের স্বাক্ষর, যা স্ক্যান করে ওই কাগজগুলোতে ছাপানো হয়েছিল, যেগুলোতে বিক্রম কখনো সই করেননি। তার বুক ধক করে উঠল। হে ভগবান, তারা বিড়বিড় করলেন। ও সত্যি এসব করেছে। রাজু তাদের পাশে দাঁড়িয়েছিল। সে তাদের হাত ধরল। কাকা, এটাই কি সেই জিনিস যা আপনার দরকার? বিক্রম মাথা নাড়লেন। চোখ লাল হয়ে গিয়েছিল। শুধু দরকার নয়, এটি সেই জিনিস যা আমাকে বাঁচাতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন বিক্রম ওই তথ্য প্রমাণ দেখে কাঁপছিলেন, রাজু হঠাৎ তাদের হাত ঝটকাল। কাকা, চুপ! গুদামের ঠিক পেছনে পায়ের আওয়াজ এলো। দুজনে একে অপরকে দেখলেন। কথা বলার সময় ছিল না। তারা সেই ফাটলের দিকেই ছুটলেন যেখান দিয়ে ভেতরে এসেছিলেন, কিন্তু এবার পায়ের আওয়াজ কাছে ছিল, দ্রুত ছিল আর ভারী ছিল, এবং মনে হচ্ছিল কাল রাতের চেয়ে বেশি মানুষ সেখানে ছিল। গুদামের বাইরে থেকে আসা পায়ের আওয়াজ কোনো হাতুড়ির মতো তাদের হৃৎপিণ্ডে বাজছিল। বিক্রম শ্বাস বন্ধ করে নিলেন এবং নিজেকে ফাটা দেওয়ালের সাথে সেটে দিলেন। রাজু সঙ্গে সঙ্গে নিজের আঙুল ঠোঁটে রেখে চুপ থাকার ইশারা করল। তার বড় বড় কালো চোখ পুরোপুরি সতর্ক ছিল। পরিবেশ এতটা ভারী হয়ে গেল যে তারা একে অপরের হৃৎস্পন্দনও শুনতে পারছিলেন। ওই জনশূন্য গুদাম হঠাৎ একটি খাঁচায় বদলে গিয়েছিল। একটি ছোট শব্দও তাদের ধরা পাইয়ে দিতে পারত। রাজু ওই ছিদ্রের দিকে মাথা ঝোঁকালো, যেখান দিয়ে সামান্য আলো আসছিল, এটা দেখার জন্য যে বাইরে কতজন আছে, কিন্তু সেখানে খুব অন্ধকার ছিল।
তখনই গুদামের প্রধান দরজার ঠিক বাইরে থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। সব চেক করো, ওই বিক্রম এখানেই কোথাও লুকিয়ে থাকবে। ওই বুড়ো পার্টনারের সাথে মালের যে ঝামেলা হয়েছিল সেটা এখনও মেটেনি। ওকে জ্যান্ত ছেড়ে দেওয়া খুব বিপজ্জনক। নিজের নাম শুনতেই বিক্রমের মনে হল যেন কেউ তার হৃৎপিণ্ডকে বরফ জলে ডুবিয়ে দিয়েছে। গলায় ভয় আর রাগের ফাঁস এঁটে বসল। ওদিকে রাজু তাদের দিকে তাকাল। তার চোখে ভরসা ছিল। আমার উপর বিশ্বাস রাখুন। অন্য গুন্ডাটি উত্তর দিল, তার গলায় বিরক্তি ছিল। কাল রাতে মনে হয়েছিল কাজ শেষ, জানি না কিভাবে বেঁচে ফিরল। যদি সমীর ভাই জানতে পারে তবে বড় বিপদ হয়ে যাবে। সমীর ভাই, এই নাম শুনে বিক্রমের রক্ত টকবক করে উঠল। তারা রাগে মুঠি শক্ত করলেন, কিন্তু তখনই রাজুর ছোট্ট হাত তাদের হাতে আলতো চাপ দিল, তাদের শান্ত থাকার ইশারা করল। একটি ছোট স্পর্শ, কিন্তু সেটি বিক্রমকে ভেতরে জ্বলতে থাকা আগুন থেকে বাইরে টেনে আনল। রাজু ফিসফিস করে বলল, নড়বেন না কাকা, আওয়াজ হলেই ফেসে যাব। তখনই গুলামের শেষ অংশ থেকে ধারাম করে আওয়াজ এলো। সম্ভবত ওদের মধ্যে কেউ লোহার ড্রামে লাথি মেরেছিল। এতে ছাদে বেসে থাকা পায়রাগুলো ঘাবড়ে গিয়ে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। নিস্তব্ধতায় ডানার ওই শব্দ খুব ভয়ঙ্কর লাগল। 3 জন লোক এখন গুদামের ভেতরে ঢুকতে শুরু করল। সিমেন্টের মেঝেতে তাদের জুতোর আওয়াজ ক্রমশ কাছে আসছিল। রাজু দ্রুত চারিদিকে চোখ বুলাল। যদি তারা এখানে আর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকেন তবে ধরা পড়ে যাবেন। হঠাৎ রাজু বিক্রমের হাত ধরে টানল এবং গুদামের কোণে ভাঙা কাঠের র্যাকের পেছনে একটি অন্ধকার জায়গার দিকে ইশারা করল। কাকা এদিকে আসুন, সে জলদি ফিসফিস করে বলল। যন্ত্রণা সত্ত্বেও বিক্রম দেয়ালের সাহায্যে হেচড়াতে হেচড়াতে ওই কোণের দিকে এগোলেন। প্রতিটি কদমে পাঁজরে ব্যথা হচ্ছিল, কিন্তু তারা দাঁত কামড়ে রইলেন। রাজু এক হাতে তাদের টানছিল এবং অন্য হাতে এটা নিশ্চিত করছিল যেন তার পা থেকে কোনো আওয়াজ না হয়। তারা র্যাকের পেছনে ওই সরু জায়গায় ঢুকে পড়লেন। ঠিক সেই সময় 3 জন লোক ঝড়ের মতো গুদামে ঢুকল। একজনের হাতে লোহার রড ছিল, বাকি 2 জন আলাদা আলাদা দিকে বাক্স আর আবর্জনা সরাতে লাগল। এই দৃশ্য দেখে বিক্রমের হৃৎস্পন্দন প্রায় থেমে গেল। এখানে খুব অন্ধকার, কোনায় কোনায় দেখো। একজনের আওয়াজ কাছে এলো। অন্যজন বিড়বিড় করল, আরে ভাই, এই গুদাম কবে থেকে বন্ধ পড়ে আছে? এখানে মানুষের চেয়ে ইঁদুর বেশি হবে। আজ ইঁদুরের চেয়ে মানুষের দাম বেশি। সে হেসে উঠল। বিক্রমকে ধরে ফেললে এত ইনাম মিলবে যে নতুন গাড়ি চলে আসবে। রাজু এটা শুনে চোখ কুচকাল। তার মুখে ঘৃণা স্পষ্ট ছিল। সে বুঝত যে বড় মানুষরা টাকার জন্য লড়ে, কিন্তু মানুষের জীবনকে সামান ভাবা সে বরদাস্ত করতে পারছিল না। বিক্রম নিচু হয়ে ধীরে জিজ্ঞেস করলেন, রাজু, বাইরে বেরোনোর রাস্তা দেখা যাচ্ছে? রাজু বিদ্যুতের গতিতে ভাবল, হ্যাঁ, কিন্তু আমাদের ওদের অন্যদিকে যাওয়ার অপেক্ষা করতে হবে। ওরা মাঝখানে দাঁড়িয়ে থাকলে আমরা পালাতে পারব না। তখনই এক গুন্ডা ওই কাঠের বাক্সে জোরে লাথি মারল, যার পেছনে তারা লুকিয়েছিলেন। রাজু রিফ্লেক্সে বিক্রমকে আরও পেছনে ঠেলে দিল। তারা শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলেন। ওই গুন্ডা এতটাই কাছে চলে এসেছিল যে তারা তার মদের দুর্গন্ধ পাচ্ছিলেন। ওটা যেন মৃত্যুর গন্ধের মতো ছিল। সে লোহার রড দিয়ে বাক্সটিকে পেটাল। 1 বার, 3 বার। র্যাক কেঁপে উঠল। ধুলো রাজুর মুখে পড়ল, কিন্তু সে নড়ল না। সে নিজের চোখের পাতায় জমা ধুলো মোছার জন্য হাত তুলল না। ওই গুন্ডা আবার মারতেই যাচ্ছিল যে তখনই বাইরে থেকে কেউ চেঁচাল, এই এদিকে আয়, এখানে টাটকা পায়ের ছাপ আছে। যে গুন্ডা তাদের কাছে দাঁড়িয়েছিল সে তৎক্ষণাৎ ঘুরল। সেখানে শুধু সিগারেট আর মদের গন্ধ ছেড়ে গেল। 3 জন গুন্ডা গুদামের অন্য প্রান্তের দিকে দৌড়াল। তাদের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হল। রাজু সুযোগ দেখল আর বিক্রমের কানে ফিসফিস করে বলল, আওয়াজ এতই ধীর ছিল যে পাছে কেউ শুনতে পায়, কাকা, এবার চলুন। 2 জন ওই সরু জায়গা থেকে বাইরে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলেন আর টিনের দেওয়ালের ধারের আলোর দিকে ছুটলেন। রাজু আগে ছিল, বারবার পেছনে দেখছিল। বিক্রম নিজের সব সাহস সঞ্চয় করলেন আর কাঁপতে থাকা পায়ে শক্তি জোগালেন। যেমনই তারা 2 জন বাইরে বেরোলেন আর কয়েক কদমই গিয়েছেন, পেছন থেকে একটি চিৎকার শোনা গেল, এই, ওই তো ওরা। বিক্রমের শরীর শক্ত হয়ে গেল। রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভাবার সময় ছিল না। পালান! রাজু চিৎকার করে উঠল এবং বিক্রমের হাত ধরে পুরো শক্তিতে টানল। 2 জনে নালার দিকে দৌড়ালেন। ওই জনশূন্য জমিতে 2টি ছোট ছায়া ধুলো আর ভয়ে জড়িয়েছিল। পেছনে পায়ের আওয়াজ কাছে আসছিল। গালিগালাজ আর চিৎকার পরিষ্কার শোনা যাচ্ছিল। হৃৎস্পন্দন পায়ের আওয়াজের সাথে মিশে গিয়েছিল। আর এটি তো কেবল শুরু ছিল,
আসল বিপদ এখনও আসা বাকি ছিল। রাজু বিক্রমের হাত শক্ত করে ধরে নিল এবং তাদের ওই ঢালু রাস্তায় টানতে লাগল, যেখানে ভিজে মাটিতে এখনও বৃষ্টির চিহ্ন বাকি ছিল। প্রতিটি পদক্ষেপ ভয় আর আশা দুটোকেই পিষে দিয়ে এগিয়ে যাচ্ছিল। পেছনে ধাওয়া করা লোকেদের আওয়াজ এখন দূরে চলে গিয়েছিল, কিন্তু রাজু ভালোভাবেই জানত যে এই স্বস্তি কেবল কিছু মুহূর্তের। ওদের মতো লোকেরা কখনো অসম্পূর্ণ লড়াই ছেড়ে যায় না। শুকনো মাছ, শুকিয়ে যাওয়া সবজি আর উনুন ধোঁয়ার গন্ধ বাতাসে মিশতে শুরু করেছিল। হাটের বাজার কুয়াশার হালকা স্তরের পেছন থেকে দেখা যেতে শুরু করেছিল, যা দিনের যে কোনো সময়ের চেয়ে বেশি জনবহুল ছিল। পুরনো ত্রিপল দিয়ে ঢাকা দোকানগুলো একে অপরের সাথে সেটেছিল। ক্রেতা আর বিক্রেতাদের শোরগণ, সবজির দরদাম করার আওয়াজ আর কসাইয়ের চাকুর ঠকঠক শব্দ। বাইরের লোকেদের জন্য এটি শহরের প্রান্তে গড়ে ওঠা একটি গরিব বাজার হতে পারত, কিন্তু এই মুহূর্তে রাজুর জন্য এটি একটি জ্যান্ত কেল্লা ছিল। যদি তারা এই ভিড়ের মধ্যে লুকিয়ে পড়তে পারেন, তবে তাদের শ্বাস নেওয়ার জন্য একটু সময় পাওয়া যাবে। কাকা, ঠিক আমার পাশে থাকবেন, রাজু বলল। তার শ্বাস ফুলছিল, কিন্তু গলায় দৃঢ়তা ছিল। বিক্রম মাথা নাড়লেন। ঘায়ের যন্ত্রণা প্রতি মুহূর্তে বাড়ছিল, যার ফলে তার শরীরের ভারসাম্য বিগড়ে যাচ্ছিল। যেমনই তারা দুজনে বাজারের মুখে পৌঁছলেন, সবজি বিক্রি করা এক মহিলা তাদের দিকে তাকিয়ে রইল। এই রাজু, এই ভিজে বেড়াল হয়ে কোত্থেকে আসছিস? কেউ পেছনে পড়েছে নাকি? রাজু শুধু মাথা নেড়ে অভিবাদন জানালো এবং বিক্রমকে টেনে নিয়ে এগিয়ে গেল। সে অনুভব করতে পারছিল যে চারপাশের লোকেরা তাদের সন্দেহের চোখে দেখছিল। তারা পুরো ঘটনা জানত না, কিন্তু যেভাবে একজন বয়স্ক মানুষ আর একটি বাচ্চা জীবন বাঁচিয়ে পালাচ্ছিল, সেই দৃশ্য যে কোনো মানুষের নজর কাটার জন্য যথেষ্ট ছিল। ছোট শহরের বাজারগুলোতে খবর বাতাসের চেয়েও দ্রুত ছড়ায়। রাজু জানত যে মাত্র কয়েক মিনিটের মধ্যে লোকেরা ফিসফিস করতে শুরু করবে, আর এটাই সে চাইছিল না। কারো নজর তাদের দিকে যাওয়া মানে বিপদকে আমন্ত্রণ জানানো। বিক্রম কিছুটা থমকে গেলেন। রাজু সঙ্গে সঙ্গে নিজের হাতের সাহারা দিল। কাকা, আর কিছুক্ষণ, আগে কোনো নিরাপদ জায়গা খুঁজি। গোপালের বাড়ি তো কাছেই না? বিক্রম দুর্বল গলায় জিজ্ঞেস করলেন। রাজু মাথা নাড়ল। না, এখন ওখানে গেলে ওরা আমাদের সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। বাজারে ভিড় আছে, এখানে ওরা সহজে হাত দিতে পারবে না। তার কথা এখনও শেষ হয়নি যে পেছন থেকে গাড়ির হর্নের আওয়াজ এলো। ওটা কোনো ট্রাক বা টেম্পোর হর্ন ছিল না, বরং একটি তীক্ষ্ণ এবং অনবরত বাজতে থাকা সতর্ক বার্তা ছিল, যা কানে বিঁধছিল। রাজু ঘুরল। বাজারের দিকে যাওয়া রাস্তার শেষে একটি কালো রঙের 7 সিটার এসইউভি দেখা গেল। তার কাঁচগুলো কালো ছিল আর নম্বর প্লেট ধুলোয় ঢাকা ছিল, কিন্তু রাজুর নম্বর দেখার প্রয়োজন ছিল না। সে জানত যে এটি সমীরের লোক। তারা আসার চেয়েও অনেক বেশি জলদি এসে পড়েছিল। হঠাৎ যেন বাতাস থেমে গেল। বাজারের সমস্ত শোরগোল সেই মুহূর্তের জন্য রাজুর কানে থেমে গেল। সে বিক্রমের হাত এত জোরে ধরল যে তার আঙুলগুলো সাদা হয়ে গেল। কাকা, মাথা নিচু রাখুন, পেছনে তাকাবেন না। বিক্রম তাই করলেন। তার কাঁধ কাঁপছিল, কিন্তু তিনি নিজের ঘাবড়ানোর ওপর নিয়ন্ত্রণ রাখার পুরো চেষ্টা করলেন। ওই গাড়িটি খুব ধীর গতিতে এগিয়ে আসছিল, যেন কোনো শিকারী জানোয়ার নিজের শিকারকে শুকছে। জানলার কাঁচ সামান্য নিচে নামল। ড্রাইভার ভিড়ের দিকে নিজের নজর ঘোরাল। শত শত মানুষের ধাক্কাধাক্কিতে ওই দুজনকে খুঁজে পাওয়া মুশকিল ছিল, কিন্তু তার চোখে যে স্থিরতা ছিল তা বলছিল যে সে একটি কোণা তল্লাশি করছিল। রাজু বিক্রমকে মাছের 2টি দোকানের মাঝখানে টেনে নিল। দোকানদার মহিলা যে তখন কোনো গ্রাহকের সাথে তর্ক করছিল, এই দুজনের নোংরা আর ভীত মুখ দেখে চুপ হয়ে গেল। কি হয়েছে রে রাজু? সে জিজ্ঞেস করল। রাজু কোনো উত্তর দিল না, শুধু নিজের মাথা আরও নিচু করে নিল। সে ওই কালো গাড়ির ছায়ার ওপর নজর রাখছিল, যা প্রতি মুহূর্তে কাছে আসছিল। কাকা, আমাদের বাজার থেকে বেরোতে হবে, এখানে থাকলে বাকি লোকেরাও বিপদে ফেসে যাবে, রাজু ধীরে ফিসকিস করে বলল। বিক্রম হাঁপাতে হাঁপাতে বললেন, রাজু, আমি আর দৌড়াতে পারছি না। আর একটু সাহস কাকা। রাজু তাদের কাঁপতে থাকা হাত টিপে দিল। তখনই তার বাইরে বেরোনোর একটি রাস্তা নজরে এলো। বাজারের শেষ প্রান্তে একটি সরু গলি ছিল, যা পুরনো সমবায় সমিতির কোঅপারেটিভ গুদামের পেছনে যেত। ওই জায়গাটি জনশূন্য ছিল, আর ওখানে কেউ আসা যাওয়া করত না। সমীরের গুন্ডাদের ওই রাস্তার কথা জানা থাকবে না, কিন্তু ওখানে পৌঁছানোর জন্য তাদের মাংসের বাজার কসাইখানা দিয়ে যেতে হতো, যেখানে লোক কম ছিল আর ধরা পড়ার ভয়ে বেশি। বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রাজু বুঝল যে সময় খুব কম। সে তাদের সাহারা দিয়ে ভিড় থেকে আলাদা করল এবং মাংসের বাজারের দিকে নিয়ে গেল।
হাড়ের ওপর চাকু চলার আওয়াজ আর কাঁচা মাংসের গন্ধ তাদের স্বাগত জানালো। প্লাস্টিকের শিটগুলো ওপরে ঝোলানো ছিল, যার ফলে রাস্তা আরও সরু আর অন্ধকার লাগছিল। রাজু প্রতি সেই জায়গা থেকে বেছে বেরোচ্ছিল যেখান থেকে তাদের দেখা যেতে পারত। তারা নিজেদের মুখ লুকানোর জন্য রাজুর পুরনো জ্যাকেট গালোহার করলেন। তখনই এক লোকের আওয়াজ এলো, এই ছোটু, এত জলদি কোথায় যাচ্ছিস? রাজু থামল না। সে না ফিরেই দ্রুত বলল, কাকাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, পেটে ব্যথা আছে। কিন্তু তার কথা শেষ হওয়ার 2 সেকেন্ড পরেই হর্নের আওয়াজ আবার প্রতিধ্বনিত হলো। এবার আওয়াজ এত কাছে ছিল যে মনে হলো গাড়ি বাজারের গেটে চলে এসেছে। বিক্রম থমকে গেলেন। রাজু, ওরা এসে পড়েছে, কিছু হবে না, আমার সাথে আসুন, রাজু বলল। তার শ্বাস আটকে গিয়েছিল, কিন্তু গলায় ভয় ছিল না। তারা মাংসের এক দোকানের কোনায় ঘুরতেই রাজু দেখল কালো গাড়ির ছায়া ওই গলির মুখে পড়ছিল। এক লোক গাড়ি থেকে নামল এবং নিজের নজর ঘোরাতে লাগল। যদি সে 2 কদম আরও এগিয়ে আসত তবে তাদের দেখে ফেলত। ঠিক সেই মুহূর্তে রাজুর নজর মাংসের দোকানের পাশে ঝোলানো একটি লাল রঙের বড় ত্রিপলের ওপর পড়ল। তার পেছনে চাকু দেওয়ার জায়গা ছিল এবং ওখান থেকে গুদামের দিকে একটি ছোট রাস্তা বেরোচ্ছিল। সে সঙ্গে সঙ্গে বিক্রমকে নিচে ঝুঁকে পড়ার ইশারা করল। কাকা, ওই ত্রিপলের পেছনে চলুন, জলদি। ত্রিপলটি ঠান্ডা আর ভিজে ছিল, ওতে রক্ত আর মাংসের গন্ধ ছিল, কিন্তু রাজু জোরে শ্বাস নেওয়ারও সাহস করল না। সে বিক্রমকে নিজের সাথে সেটে নিল, যেন ওই ছোট্ট শরীরটি ওই বড় বিপদকে রুখে দেবে যা তাদের ঘিরে ধরছিল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি থামল। তার ভারী জুতোর আওয়াজ খুব পরিষ্কার শোনা যাচ্ছিল। এক এক কদম ধীর আর নিশ্চিত। সে ঠিক ওই ট্রিপলের সামনে এসে দাঁড়াল যার পেছনে তারা লুকিয়েছিলেন। যদি সে সামান্য পর্দা সরাত তবে সব শেষ হয়ে যেত। রাজু বিক্রমের হাত শক্ত করে ধরে রেখেছিল। বিক্রমের চোখ বন্ধ ছিল আর শ্বাস প্রচণ্ড জোরে চলছিল। গুন্ডার কদম আধ কদম আরও এগিয়ে এলো। ত্রিপলটি হালকা লড়ে উঠল। রাজুর বুক ধক করে উঠল। এই পর্দাটুকুই এখন জীবন আর মৃত্যুর মাঝখানের দূরত্ব ছিল। রাজু অনুভব করতে পারছিল যে বিক্রমের হৃৎপিণ্ড তার হাতের ওপর ধকধক করছিল, আর তার নিজের হৃৎস্পন্দনও বুক ফেটে বাইরে আসার জন্য ব্যাকুল ছিল। ওই গুন্ডাটি একদম বাইরে দাঁড়িয়েছিল, এত কাছে যে যদি রাজু হাত বাড়াত তবে তার প্যান্ট ছুঁতে পারত। তার গরম আর তেজ শ্বাস বাতাসে অনুভব করা যাচ্ছিল, সাথে সিগারেটের তীব্র গন্ধও ছিল, যার ফলে রাজুর কাশি আসতে চলছিল। কিন্তু সে নিজের ঠোঁট কামড়ে রক্ত বের করে নিল যাতে কোনো আওয়াজ না বেরোয়। তখনই পেছন থেকে একটি ভারী আওয়াজ এলো, পেলে কি দুজনকে? ত্রিপলের সামনে দাঁড়ানো গুন্ডাটি সন্দেহ ভরা গলায় উত্তর দিল, না, কিন্তু মনে হচ্ছে যে ওরা এখানেই কোথাও আছে। ওরা এখানেই কোথাও আছে, এই শব্দগুলো কোনো জেলের দরজা বন্ধ হওয়ার মতো লাগল। দ্বিতীয় লোকটি কয়েক কদম এগিয়ে এলো। তার কণ্ঠস্বর শুকনো আর নিষ্ঠুর ছিল, ভালো করে খোঁজো, সমীর ভাই বলেছে এবার ওরা যেন বাঁচতে না পারে। রাজু কষ্টে থুতু গিলল। ওই লোকটি ঠিক সেই দিকেই দাঁড়িয়েছিল। যদি তার সামান্য সন্দেহ হতো আর সে পর্দা সরাত তবে তারা ধরা পড়ে যেতেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন সে হাত তুলতে যাচ্ছিল, বাঁদিকের মাছের দোকান থেকে এক মহিলার চিৎকার শোনা গেল, এই, তোমরা আমার দোকানের সামনে দেওয়াল হয়ে কেন দাঁড়িয়ে আছো? সরো এখান থেকে, ব্যবসা করতে হবে কিনা? গ্রাহককে ভয় দেখিয়ে তাড়াচ্ছ যেন বাজারটাকে শ্মশান বানিয়ে ফেলেছ। পুরো বাজারের নিস্তব্ধতা সেই চিৎকারে ভেঙে গেল। দুজন গুন্ডা একসাথে ঘুরল। ওটি দোকানের মালকিন ছিল, এক হৃষ্টপুষ্ট মহিলা যে রক্তে মাখা অ্যাপ্রন পরেছিল। সে কোমরে হাত দিয়ে বাইরে বেরিয়ে এলো। কাকে খুঁজছ? যাও, অন্য কোথাও গিয়ে খোঁজো, আমার দোকানের আগে দাঁড়িয়ে গ্রাহকদের হাসতা আটকে রেখো না। ওই মহিলা জানতেনও না যে তার এই সাধারণ বকুনি অজান্তেই দুজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। এক মুহূর্তে গুন্ডাটি ঘুরে গেল। ত্রিপলের নড়া বন্ধ হয়ে গেল। রাজু শ্বাস বন্ধ করে দেখল যে তারা পিছিয়ে যাচ্ছে। এখানে নেই, প্রথমজন বলল, এবং তারা দুজন আলাদা আলাদা দিকে চলে গেল। প্রায় 10 সেকেন্ড আরও লাগল, তবে গিয়ে রাজু ধীরে শ্বাস ছাড়ল। সে ঘুরে বিক্রমকে দেখল। তার মুখ সাদা হয়ে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল, কিন্তু চোখে চমক ছিল, ওই ছোট্ট আশার চমক যা এখনও বাকি ছিল। কাকা, রাজু ফিসফিস করে বলল, আপনার ভাগ্য ভালো। বিক্রম কাঁপানো গলায় বললেন, তুমি খুব বুদ্ধিমান খোকা। রাজু মাথা নাড়ল, না, ওই মাসি চিৎকার করল তাই বেঁচে গেলাম, কিন্তু যদি আমি আপনাকে সঠিক সময়ে ভেতরে না টানতাম তবে আমরা ধরা পড়ে যেতাম। রাজু জানত যে এটি শুধু ভাগ্য ছিল না, এটি তার জীবনের শিক্ষা ছিল। এখন আমাদের তৎক্ষণাৎ বেরোতে হবে। যদি ওরা ফিরে আসে তবে বাঁচার কোনো রাস্তা বাকি থাকবে না। দুজন খুব সাবধানে ত্রিপলের পেছন থেকে বেরোলেন। এক এক কদম মেপে মেপে রাখছিলেন। না কোনো পাথর নড়বে, না ত্রিপলের খসখস শব্দ, না ঝুলতে থাকা মাংসের হুকের আওয়াজ। যখন তারা দোকানের পেছনে পৌঁছালেন,
রাজু শেষবারের মতো চারিদিকে তাকালো। কেউ ছিল না, কিন্তু তার স্বস্তি হল না। সমীরের লোকেরা এত সহজে হার মানার মতো ছিল না। কাকা, আমার পেছনে আসুন, আমরা সরাসরি সমবায় গুদামের দিকে দৌড়াব, তারপর পুরনো স্কুলের পেছন দিয়ে বেরিয়ে যাব। ওই রাস্তার কথা কম লোক জানে। বিক্রম ব্যথায় মুখ কুঁচকে মাথা নাড়লেন। রাজু, তুমি কি নিশ্চিত? হ্যাঁ, রাজু সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমি ওখানে অনেকবার লুকিয়েছি। তারা চাকু ধোয়ার জায়গা দিয়ে হয়ে দ্রুত এগিয়ে চললেন। এখনও কয়েক কদম গিয়েছেন যে হঠাৎ ছন করে একটি জোরে আওয়াজ এলো। একটি বিড়াল লাফ দিয়েছিল আর প্লাস্টিকের টব নাড়িয়ে দিয়েছিল। রাজু চমকে গেল, বিক্রমের শ্বাস আটকে গেল। দূর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ এলো, ওটা কিসের আওয়াজ ছিল? ওরা শুনে ফেলেছিল। রাজু বিক্রমের হাত ধরল আর দৌড়াতে লাগল। এখন শ্বাস সামলানোর সময় ছিল না। সিমেন্টের ভিজে মেঝেতে তাদের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, আর পেছন থেকে তাড়া করা লোকেদের দৌড়ানোর আওয়াজও। এইদিকে ওরা মাংসের বাজারে আছে। রাজু বিক্রমকে টেনে নিয়ে কাঠের মেজগুলোর মাঝখান দিয়ে দৌড় করালো। দোকানদাররা ঘাবড়ে গিয়ে চেঁচালো, এই কি করছিস, দেখে পালা, চাকু লেগে যাবে। কিন্তু রাজু কিছুই শুনতে পাচ্ছিল না। পেছনে পায়ের আওয়াজ কাছে আসছিল, বিক্রমের শ্বাস ফুরিয়ে আসছিল। রাজু জানত যে তারা সোজা রাস্তায় দৌড়ে বাঁচতে পারবেন না। সে বিক্রমকে একটি খুব সরু গলিতে ঘোরালো, যেখানে বড়জোর দুজন মানুষ একসাথে চলতে পারত। তারা ঝুঁকে একটি ভাঙা মেজের নিচ দিয়ে বেরোলেন। মাছের গন্ধ, উনুনের ধোয়া আর বাজারের গুমোট সবকিছু মিলে এক ভারী কুয়াশার মতো তাদের ঘিরে ধরছিল। কাকা, আর সামান্য, আমরা পৌঁছে যাব। রাজুর গলা শুকিয়ে গিয়েছিল। ওই সরু গলিটি তাদের সরাসরি একটি জনশূন্য পেছনের উঠোনে নিয়ে এলো। সেখানে পুরনো ভাঙা কাঠের দরজা ঝুলছিল আর দেওয়ালে শেওলা জমেছিল। ওখানে একটি এমন দরজা ছিল যার কবজা ভাঙা ছিল। ওটিই রাজুর গোপন রাস্তা ছিল, যা সে তখন ব্যবহার করত যখন বাজারের ছেলেরা তাকে বিরক্ত করত। এক পলক না কাটিয়ে রাজু বিক্রমকে ভেতরে ধাক্কা দিল। ঠিক সেই সময় উঠোনের বাইরে ভারী কদমের ধমক শোনা গেল। এক গুন্ডা চিৎকার করল, ওরা এই দিকে এগিয়েছে, পায়ে চলার পথটা ঘেরাও করো। রাজু ওই পচা কাঠের দরজাটি বন্ধ করল আর নিচে একটি বড় পাথর ফুঁসে দিল, যাতে ওটা না খোলে। ওই জনশূন্য আর অন্ধকার গুদামের ভেতরে রাজু বিক্রমের কাঁধে হাত রাখল। দুজনে প্রচণ্ডভাবে হাঁপাচ্ছিলেন। কাকা, ওরা এখনও জানতে পারেনি যে আমরা ভেতরে আছি, রাজু ফিসফিস করে বলল। বিক্রম মাথা নাড়লেন, কিন্তু তার চোখ এখনও ভয়ে ছানা বড়া হয়েছিল। বাইরে গুন্ডাদের পায়ের আওয়াজ আরও তেজ হয়ে গেল, সাথে তাদের গালিগালাজ আর চিৎকারও। খোঁজো ওদের, যেন বেঁচে না ফেরে। রাজুর হাত এখনও বিক্রমের কাঁধে ছিল, কিন্তু এবার সে ওটা জোরে টিপে দিল। এটি শুধু সান্ত্বনা দেওয়ার জন্য ছিল না, বরং নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য ছিল। তারা এখনও হারেনি, তারা হার পারেননি। তাদের কাছে এখনও বাঁচার একটি রাস্তা বাকি আছে, কিন্তু তাদের সামনে যে অন্ধকার ছিল, তাতে লুকানো বিপদ তার চেয়ে অনেক বড় ছিল, যার আন্দাজ তাদের ছিল। বন্ধুরা, এর আগে যে আমরা এগিয়ে যাই, আমাদের কমেন্টে লিখে অবশ্যই জানাবেন যে আপনারা এই গল্পটি কোথা থেকে দেখছেন। আমরা জানতে চাই যে আমাদের পরিবার কতদূর পর্যন্ত ছড়িয়ে আছে। আপনাদের রাজুর বাহাদুরি আর বিক্রমের এই গল্পটি কেমন লাগলো? কি একটি অনাথ বাচ্চার জেদ আপনাদের চোখেও জল এনে দিল? আপনাদের বিচার আমাদের সাথে ভাগ করুন। আমাদের মন থেকে প্রার্থনা যে আপনারা এবং আপনাদের আপনজনরা সব সময় ভালো থাকুন। ভগবান আপনাদের প্রতিটি বিপদ থেকে বাঁচান এবং জীবনে অনেক খুশি দিন। যদি আপনাদের কাছেও কোনো এমন সত্য ঘটনা বা অনুপ্রেরণামূলক গল্প থাকে যা দুনিয়ার শোনা উচিত, তবে দয়া করে সেটি কমেন্টে জানান। আপনাদের গল্প লক্ষ লক্ষ মানুষের জন্য আশার আলো হয়ে দাঁড়াতে পারে।